প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তুলি রাজশাহী থেকে ঢাকায় এসেছে। তারা আরিশের ফ্ল্যাটেই থাকছে। অর্থির পাঠানো ছবিগুলো হাসি মুখে দেখছিল পলাশ। সবার শেষের ছবিটা দেখে এসে মুচকি হেসে আরিশকে নিজের কাছে ডেকে বলল, আরিশ, এখানে বস তো, একটা ছবি দেখাবো। আরিশ পলাশের পাশে বসতে বসতে বলল, কি ছবি দেখাবি? তাড়াতাড়ি দেখা, ওদিক থেকে কিছু কাজ পড়ে আছে। আরিশের ব্যস্ততা দেখে পলাশ বলল, ভাই শান্ত হ, তুই কাজ না করলেও কেউ না কেউ তো করে নেবে। তুই জাস্ট শান্ত মনে ছবিটা দেখবি। বলে সে আরিশের দিকে নিজের ফোনটা এগিয়ে দেয়। আরিশ পলাশের কাছ থেকে ফোন নিয়ে দেখল অর্থি আর সারার একটা ছবি। সে ছবির দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, এই ছবি দেখার জন্য তুই আমাকে এখানে বসালি? এই ছবি আমাকে দেখিয়ে কি হবে? ভাবির ছবি তুই দেখবি, আমি দেখে কি করব? পলাশ মুখ দিয়ে বিরক্তি সূচক একটা আওয়াজ বের করে বলল, অর্থের ছবি তোকে দেখিয়ে কি হবে? তুই ওর পাশের মেয়েটাকে দেখ। আরিশ ফোনের স্ক্রিনের উপর থেকে চোখ তুলে তাকিয়ে বলল, স্যারের ছবি দেখে আমার কি হবে? আজীব তো। পলাশ এবার আরিশের মাথায় গাঁটটি মেরে বলল, বেটা, তুই এত ফালতু লোক কেন রে বলতো? আরিশ বিস্ময় নিয়ে বলল, ফালতু বললে কি কারণে? এই কারণে যে সারার মতো এত সুন্দর একটা মেয়েকে তুই দেখেও না দেখার বান করলি। তুই জানিস তোকে আর সারাকে পাশাপাশি একসাথে কত ভালো লাগে? পলাশের কথা শুনে আরিশ রেগে পলাশের ফোনটা রেখে বসা থেকে উঠে বলল, পলাশ, তোর মাথা কি খারাপ? নীরার ব্যাপারটা জানার পরও তুই স্যারের সাথে আমাকে এর সাথে করছিস কোন সেন্সে? তুই যে অসৎ সঙ্গে পড়েছিস তা খুব শীঘ্রই জানবি আরিশ। নীরা কেমন তা তুইও জানিস, আমিও জানি। বলে কয়েক সেকেন্ড চুপ থেকে সে আবারও বলল, একটা অ্যাডভাইস দিই, সময় থাকতে ওই রাস্তা থেকে চলে আয়, কারণ ওই রাস্তা কষ্ট আর ধোঁকা ছাড়া তুই কিছুই পাবি না। আরিশ রেগে আবারও বলল, তুই যা বলছিস একবারও কি ভেবেচিন্তে বলছিস? নীরা আমাকে কষ্ট দিবে কেন, আর ধোঁকা দিবে কেন? পলাশ অন্যদিকে তাকিয়ে বলল, জানি না কেন দিবে, বাট এটা জানি যে ওর সাথে তুই সেটেল হলেও খুশি থাকতে পারবি না। তোর মতে স্যারের সাথে তাহলে সেটেল হলে খুশি হতে পারবো? অফকোর্স, নো ডাউট। স্যারাকে তুই চিনিস শুধু 2 সপ্তাহ, আর এই কদিনে তোর ব্যাপার এত শিওর হয়ে গেলে? আর নীরাকে আমি সেদিন থেকে চিনি, তুই যেদিন থেকে চিনিস, তারপরও এই কথা বলতে পারলে? মানুষ চিনতে তুই ভুল করিস, আমি না। আরিশ আরো কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই তুলি এসে বলল, কি হলো ব্রো ব্রাদার্সরা? কি ব্যাপারে কথা কাটাকাটি হচ্ছে? আরিশ কোনো জবাব না দিয়ে পলাশের দিকে গরম চোখে তাকিয়ে চলে গেল। তা দেখে তুলি পলাশকে জিজ্ঞেস করলো, কি হলো পলাশ ভাই? ভাইয়া আমার রেগে চলে গেল কেন? পলাশ স্টেজ থেকে উঠতে উঠতে বলল, তোকে অত জানতে হবে না, তুই ছোট মানুষ, বড়দের ব্যাপারে নাক গলাবি না। বলে সে নিজেই রুমে চলে গেল। তুলি এমন পাত্তা না পেয়ে ভিঞ্চি কেটে বলল, খুব বড় বুড়ো হয়েছে দুজন। প্রায় মিনিট 20 কাঁদার পর অর্থি কবুল বলল। তাকে কবুল বলাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে সবাইকে। বিশেষ করে অর্থির মা আর সারার অবস্থা খারাপ হয়ে গিয়েছিলেন। অর্থির মা তো এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিল হয়তো অর্থি বিয়েটা করবে না। তবে ওনার ভাবনাকে ভুল প্রমাণিত করে যখন অর্থি কবুল বলল, তখন ওনার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠেছিল। অর্থির কবুল বলা শেষে তাকে স্টেজে এনে পলাশের পাশে বসানো হয়। দুজনকে এখন বেশ হাসি খুশি দেখাচ্ছে। সারা স্টেজের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে অর্থি আর পলাশকে একসাথে দেখে মনে মনে ক্ষুদ্র স্বপ্ন বুনছে। মনমতো এক জীবনসঙ্গী পাওয়ার দোয়া করছে মনে মনে। হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে চমকে পাশে ফিরে তাকায় সে। তার পাশে এসে মাত্রই দাঁড়ালো আরিশ। আরিশকে দেখে এসে মৃদু হেসে চোখ জোড়া আবারও স্টেজের উপর নিবদ্ধ করল। সারার ভাবভঙ্গি দেখে আরিশ মুচকি হেসে ফিসফিসিয়ে বলল, দোয়া করে দিলাম যাতে আপনি আপনার মন মতো জীবনসঙ্গী পান। আরিশের কথা কানে পৌঁছানো মাত্রই সারা বিস্ময় নিয়ে আরিশের দিকে তাকায়। আরিশ তখনও সামনের দিকে তাকিয়ে আছে। তবে সারা পাশ দিয়ে দেখে বুঝতে পারলো আরিশের ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি। আরিশকে দেখে নিজের চমকিত ভাবটা গোপন করে সারা আবারও সামনের দিকে তাকালো। দুজনেই খানিকটা সময় চুপ থাকলো। তবে দুজনের এই নীরবতাটা বেশিক্ষণ রাখতে দিল না আরিশ। সেবার পাশ ফিরে সারার দিকে তাকিয়ে বলল, এত সুন্দর একটা দোয়া করলাম, তার বদলে একটু থ্যাঙ্কস তো অবশ্যই করতে পারি। সারাও এবার পাশ ফিরে মুচকে হেসে বলল, থ্যাঙ্কস, বাট আপনি জানলেন কি করে এই ব্যাপারটা? ঠোঁটে অবস্থিত হাসিটা আরো বিস্তৃত করে আরিশ বলল, ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের মনের কথা জানবো না, এটি হতে পারে?
সারা আবারও ভুবন ফুলানো সেই মুচকি হাসি দিয়ে বলল। তা অবশ্য ঠিক বলেছেন। সারা ঠোঁটে হাসিটা দেখে আরিশ নিজের বুকের বাম পাশে হাত দিয়ে বলল। হায়, এই হাসিটা একদম বুকে লাগে, বুঝলেন? আমি মিঙ্গেল না হলে আপনার এই হাসির উপর যে কতবার ফিদা হতাম, তাই এমন হাসিটা আর দিবেন না। এই হাসিটা আপনার কল্পনার সেই বাস্তবতে চলছে, সেই জীবন সঙ্গীর জন্য সংরক্ষণ করে রাখুন। আমি পাই সুস্থ মানুষ, এখন আপনার এই হাসি দেখে হার্টের পেশেন্ট হতে চায় না। সারা আরিশের কথা শুনে এবার একটু শব্দ করে হেসে দেয়। আরিশের নজর এখনো সারার উপর নিবদ্ধ। সারা এবার হাসি থামিয়ে কোনোরূপ ভাবনা চিন্তা ছাড়াই বলল। আচ্ছা, কোনোদিন কি আমার এই হাসিটার কারণ হতে পারবেন আপনি? আরিশ মুচকি হেসে বলল। কেন নয়, আপনার এই হাসির কারণ হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করব। তাহলে হয়ে যান এই হাসির কারণ। তাহলে সুযোগ দিন। দিলাম সুযোগ। বলে সারা আরিশের দিকে একভাবে তাকিয়ে থাকে। হঠাৎই তুলির আওয়াজে দুজনের তটস্থ হয়ে যায়। দুজনে মনে হয় এতক্ষণে কল্পনার জগতে বিরাজ করছিল। কেউই হয়তো হুঁশে ছিল না। তুলির ডাকে দুজনে বুঝতে পারলো যে এতক্ষণ কি ভুলভাল বকছিল দুজনে। এ ঘটনায় দুজনই বেশ অপ্রস্তুত হয়ে পড়ে, সাথে সারা বেশ লজ্জায় পড়ে যায়। সে আরিশের কাছ থেকে নজর চুরি করে পাশ ফিরে বলল। আই এম সরি, এক্সট্রিমলি সরি। আরিশও অপ্রস্তুত হয়ে বলল। আই এম অলসো সরি, প্লিজ কিছু মনে করবেন না আমার কথায়। সারার কথা না বাড়িয়ে আরিশকে পাশ কাটিয়ে চলে যায়। সারা চলে যাওয়ার সাথে সাথে আরিশ চোখ মুখ কুচকে নিজের মাথায় নিজে একটা গাঁটটি মেরে বলল। বেটা, তোর হয়েছিলটা কি? কিছু বলছিলে? সারা শুধু তোর ফ্রেন্ড হয়, আর কিছু না। অথচ তুই ওর সাথে এমন ভাবে কথা বলছিলি যেন... না, থাক, আর বলতে হবে না। আমার এসব কথা শুনে কি না কি মনে করছে সারা, আল্লাহ জানে। এখনো মুখোমুখি হতে হতে কেমন লাগবে। উফ, গাধা একটা। সারা কমিউনিটি সেন্টারের এক রুমে এসে চেয়ারে বসে বসে হাঁপাতে লাগলো। আজ বড়ই লজ্জাকর এক পরিস্থিতিতে সে পড়েছে। একটা শুকনো ঠোক গিলে বিড়বিড় করে বলতে লাগলো। ছি সারা, তুই এসব কথা বললি কি করে? আচ্ছা, কিছুক্ষণের জন্য কি আমার আবার হুঁশ বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলাম নাকি? এখন আরিশের সামনে যেতেও তো অকওয়ার্ড ফিল হবে। দেখ। সারা বাসায় ফিরেছে বেশ কিছুক্ষণ হলো। তার মাথার থেকে আরিশের ব্যাপারটা আপাতত চলে গিয়েছে। এখন তার মাথায় কাজ করছে অর্থি ওখানে কি করছে। একা একা ভয় তো পাচ্ছে না। এসব ভেবে সারার মধ্যে বেশ অস্থিরতা কাজ করছে। ফোনটা হাতে নিয়ে সে ভাবতে লাগলো। আচ্ছা, অর্থিকে কি একবার কল করব? দেখ, হ্যাঁ, এমন করে কল করা যায় নাকি? কিন্তু ওকে যে খুব দেখতে ইচ্ছে করছে। বেচারি যাওয়ার সময় কত কান্না করেছিল, এখন কি করছে কে জানে। বলে হাতে থাকা ফোনটা টেবিলে রেখে মাত্রই বিছানায় গা এলিয়ে দিল সে। অমনি মেসেঞ্জারের কলের আওয়াজে চমকে উঠল সে। ফোনটা হাতে নিয়ে সারা দেখল আরিশ মেসেঞ্জারে ভিডিও কল দিয়েছে। অর্থির বিয়ে ঠিক হওয়ার পর আরিশ আর সারা মধ্যে টুকটাক কথাবার্তা হতো। তখন থেকে বন্ধুত্বের সূচনা। তবে বন্ধুত্বের হাতটা আগে বাড়িয়ে দিয়েছিল আরিশ। সারাও খুশি মনে তা গ্রহণ করেছিল। বন্ধুত্বের শুরু হওয়ার পর আরিশ আর সারা মেসেঞ্জারেও অ্যাড হয়েছে। সারা খানিকটা অবাক হয়ে আরিশের কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে তার অবাক হওয়ার মাত্রা আরও বৃদ্ধি পেল, কারণ ভিডিও কলে অর্থিকে দেখা যাচ্ছে। অর্থি আর পলাশ সোফায় বসে আছে। সে বাড়ির বড়রা নানা রকম রীতিনীতি পালন করে বউ বরণ করছে। সারা সবকিছু মনোযোগ দিয়ে দেখছে। অর্থিকে দেখে একদিকে সে যেমন খুশি হয়েছে, তেমনই মনটাও তার আবেগে পরিপূর্ণ হয়ে উঠেছে। মিনিট দুয়েক পর আরিশ ভিডিও কল কেটে অডিও কল দিল। সারা রিসিভ করে কানের কাছে ফোন নিতে ওপাশ থেকে হৈহুল্লোর এক আওয়াজ ভেসে এলো কানে। মোটে ভালো হলো আপনার? সারা ফোন কানে নিয়ে বারান্দায় আস্তে আস্তে বলল। তা তো হয়েছে, এখন খুব শান্তি লাগছে। তবে আপনি ব্যাপারটা আন্দাজ করলেন কি করে? খানিকটা অবাক হয়ে সে আরিশকে বলল। আরিশ মৃদু হেসে বলল। অর্থি ভাবিকে জড়িয়ে ধরে তখন যে কান্না করেছিলেন, তা দেখে মনে হলো আপনাকে একটু কল দেওয়া উচিত, তাই দিলাম। ও তাই? একটা কথা বলি। জি বলুন। আপনি খুব ভালো একজন মানুষ, অন্তত আমার কাছে সেটাই মনে হচ্ছে। এতদিনের পরিচয়ের ভিত্তিতে বলছি। আর আপনি মনের কথা বুঝেন ভালো। আরিশ শব্দ করে হেসে বলল। আপনার মুখে আমার হাতের প্রশংসা শুনলাম, তবে যার কাছে এগুলো শুনতে চাই সেই বলল না। কার কাছে শুনতে চান? নীরার কাছে। আরিশের মুখে নীরার নামটা শুনে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল সারা। কেন জানি আরিশের মুখে নীরার নামটা শুনতে তার একটুও ভালো লাগে না।
কেন এমনটা হয় সে তা জানে না, এমনকি জানতেও চায় না। যদি এমনটা হয় যে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো, তখন সারা উদাসী সুরে বলল, ও আচ্ছা, তা আপনার নীরা কানাডা থেকে কবে আসবে? 3-4 দিনের মধ্যে। উপাস থেকে সারা আরিশের উচ্ছ্বসিত কণ্ঠস্বর শুনতে পেল। তবে আরিশের এই ভাবটা সারার মধ্যে অকারণেই এক মন খারাপের কারণ সৃষ্টি করলো, কিন্তু সারা সে কারণটা উদ্ঘাটন করলো না। আরিশ আবারও বলল, আচ্ছা, কল কাটছি, নীরা কল দিয়েছে। সারা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা। বলে আরিশের কল কাটার আগে সে কল কেটে দিল। রাতের আকাশের উজ্জ্বল চাঁদটা সারার নজরের কেন্দ্রবিন্দু হয়ে আছে। বারবার এক চাপা কষ্ট অনুভব করছে সে মনের মধ্যে। সে বুঝতে পারছে না এই কষ্টটা কিসের। এর আগে সে এমন চাপা কষ্ট অনুভব করেনি। নতুন এই অনুভূতির সাথে সে দিন কয়েক হলো পরিচিত হয়েছে। কথায় আছে, নতুন সব সময় সুখ বয়ে আনে, কিন্তু তার ক্ষেত্রে তেমনটা হলো না। তার জন্য তো এটা এক বিষাক্ত যন্ত্রণা বয়ে আনছে। সে চাইছে না এই যন্ত্রণা ভোগ করতে, কিন্তু সে পালাতেও তো পারছে না। অনেকক্ষণ পর সারার মনে হঠাৎ একটা প্রশ্ন জেগে উঠল, আচ্ছা, আরিশের মতো দ্বিতীয় কেউ কি আছে এই জগতে? তার মতো বুঝার মানুষ কি আছে? তার মতো খেয়াল রাখার মানুষ কি আছে? হয়তো না, বা হয়তো হ্যাঁ, দুটোরই সম্ভাবনা আছে। 50-50 চান্স। এসব ভাবতে ভাবতে আবারও সে চাপা অজানা কষ্টটা হৃদয় খুঁড়তে শুরু করলো সারার ভেতরে। এই 2 সপ্তাহের বন্ধুত্বে তার আর আরিশের একে অপরকে বোঝার বিষয়টা খুব ভালোভাবে গড়ে উঠেছে। মাঝে মাঝে তার ইচ্ছে করছে আরিশের সাথে মনের সব কথা বলতে, কিন্তু পর মুহূর্তেই সব ভেবে নিজেকে গুটিয়ে নেয় সে। নীরার কল রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে নীরার কর্কশ আওয়াজ ভেসে এলো আরিশের কানে। নীরা উঁচু গলায় বলল, সন্ধ্যা থেকে কল দিয়েই যাচ্ছি, আর তুমি রেসপন্স করছো না কেন? লাইনে ছিলাম না, জানো তো, বিয়ে বাড়িতে বিজি আছে। এখনই আমাকে ভুলে যাচ্ছ? বিয়ের পর কি করবে? তুমি আমাকে গুরুত্ব দিবে কবে? আরিশ এবার খানিকটা রেগেই গেল। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা কথা বলে নীরা, তোমাকে ভালোবাসে। তার মানে এটা না যে তুমি সবসময় এমন বিহেভ করবে। আমার দিক থেকে একটু চিন্তা করে কথা বলো। কানাডায় গিয়েছো, তুমি তোমার মতো এনজয় করছো, ফ্রি হলে আমাকে কল দিচ্ছ। সো আমার অধিকার আছে যে আমি আমার ভাইয়ের বিয়েতে মজা করব। ফ্রি হলে তোমাকে কল দিব, কিন্তু তুমি নিজের ক্ষেত্রে 16 আনায় দেখো, আর অন্যজনের ক্ষেত্রে 0। আমি এই কয়দিনে তোমাকে বেশ কয়বারই কল দিয়েছে, বাট তুমি লাইনে থাকো না বলে কল রিসিভ করতে পারো না। পরে আবার কল দিলে আমাকে সরি বলো। আমি ইটস ওকে বলে ম্যাটারটাকে সেখানে ক্লোজ করে দিই, বাট আমার ক্ষেত্রে তুমি এমনটা করো না। আই ডোন্ট নো ওয়াই। আরিশের বলা প্রত্যেকটা কথা একদম নীরার আত্মসম্মানে গিয়ে লাগলো। আরিশের কথার প্রত্যুত্তরে নীরা আর কিচ্ছু বলল না, তবে কয়েক সেকেন্ড চুপ থেকে ঝাড়ি দিয়ে বলল, আমি ফেড আপ হয়ে গেছি আরিশ। কথাটা বলে সে খানিক সময় অপেক্ষা করলো এই আশায় যে হয়তো আরিশ কিছু বলবে, কিন্তু এমনটা হলো না। উপাস থেকে আরিশের কোনো সাড়া শব্দ না পেয়ে নীরা কল কেটে দিল। নীরার কল কেটে দেওয়ার পর আরিশ একটা দীর্ঘশ্বাস ফেলে তার মাকে বলে বাসায় চলে আসে। আজকে তার মা আর ছোট বোন তার খালাদের বাসায়, অর্থাৎ পলাশদের বাসায় থাকবে। বাসায় এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলো আরিশ। উদ্দেশ্য জমে থাকা কাজগুলো শেষ করা। প্রথম প্রথম সে কোনো কিছু না ভেবে কাজ করে যাচ্ছিল, কিন্তু 10 মিনিটের বেশি কাজের প্রতি মনোযোগ রাখতে পারল না সে। শেষমেশ বিরক্ত হয়ে ল্যাপটপটা বন্ধ করে 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসে বারান্দায় রাখা ইজি চেয়ারটায় বসলো সে। আরিশের মতে 1 কাপ কফি তাকে পারে এই বিরক্তি থেকে বের করতে। 1 সিপ ক্যাফেইন তার শরীরে প্রবেশ করবে, আর সব চিন্তা বিরক্তি নিমিশেই দূর হয়ে যাবে। ধোয়া ওঠা কফির কাপে প্রথম চুমুকটা দিয়ে আরিশ আকাশের দিকে তাকালো। রাতের আকাশের নিঃসঙ্গ চাঁদটা বেশ জ্বলন্ত হয়ে উকি দিচ্ছে। চাঁদের এই নিঃসঙ্গতার সাথে নিজের কোনো পার্থক্য খুঁজে পেল না সে। বরাবরই মিল আর মিল। হঠাৎ হঠাৎ নীরার সাথে তার করা শক্ত ব্যবহারের কথা মনে পড়ছে। আচ্ছা, নীরার সাথে অমন করা কি উচিত হয়েছে তার? নিজেকে করা নিজেরই প্রশ্নের জবাব পেতে তাকে বেশ বেগ পেতে হলো না, কারণ মনটাই বলছে নীরার সাথে ব্যবহারটা উচিত হয়েছে। নীরা সবসময় নিজের সুবিধা বুঝে, সে কেন আরিশের সুবিধাটা সে বুঝতে চায় না? ভবিষ্যতে তো নীরাকে বুঝতে হবে। এমনটা না হলে যে নীরা আরিশের সম্পর্ক বেশি দূর আগাতে পারবে না, সেটা ভালো মতোই বুঝতে পারছে আরিশ। কফির কাপে শেষ চুমুকটা দেওয়া শেষ হলে আরিশ ক্লান্তির এক নিঃশ্বাস ফেলে। নীরা আর তার সম্পর্কের কথা ভাবতে ভাবতে এসে ক্লান্ত হয়ে পড়েছে। বড্ড ক্লান্ত লাগছে তার। না, অনেক হয়েছে নীরার কথা ভাবার। এবারে একটু ভালো কথা ভাবা উচিত, যাতে করে মনটা একটু শান্ত হয়।
নিজেকে এই কথাগুলো বলে আরিশ নিজের ফোনের গ্যালারি চেক করতে লাগলো। গ্যালারিতে থাকা নীরার ছবিগুলো ইগনোর করে চলল সে। নিজের পরিবারের সব ছবি দেখার পর পলাশের বিয়ের ছবিগুলো দেখতে লাগলো সে। বিয়ের একটা ছবিতে এসে তার চোখ জোড়া আটকে গেল। মায়াবী চেহারার হাসি খুশি এক মেয়ের ছবি, যা চাইলেও উপেক্ষা করা সম্ভব নয়। সেই মেয়েটা হলো সারা। আশেপাশের ছবি তুলতে তুলতে সেখানে সারার ছবিও তোলা হয়েছে। বিষয়টা মাত্রই খেয়াল করলো আরিশ। সারার ছবিটা দেখে অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আরিশের। মেরুন আর সোনালি রঙের একটা লং ড্রেস পরেছিল সারা, সাথে সোনালি রঙের একটা হিজাব। বেশ কিছুক্ষণ সারার সেই ছবিটা দেখার পর এবার আরিশ ছবিটা জুম করে সারার চেহারায় রাখল। কাজল কালো আখি চুকল, ঘন মোটা ভ্রু, ছোটে বিস্তৃত এক হাসি, সব মিলিয়ে সারার ছবিটা নজর কাড়া সুন্দর লাগছে আরিশের কাছে। তার মনে হচ্ছে এমন হাসি শুধু সারার ঠোঁটেই দেখা যাবে, আর কারোর ঠোঁটে এই হাসিটা মোটেও মানানসই নয়। মোটেও না। এই নজর কাড়া হাসির মালিক শুধু সারারই হওয়া উচিত, আর কারোর না। আচ্ছা, নীরার সাথে সারার পার্থক্যটা কোথায়? এই হাসিতে, নাকি মিষ্টি মায়াবী হাসি তো কখনো নীরার ঠোঁটে দেখেনি সে। দেখে থাকলেও নীরার হাসি কখনো সারার হাসির সাথে টক্কর দিতে পারবে না, কখনো না। সারার সাথে আরিশের বন্ধুত্বের সূচনা হয় আরিশেরই মর্জিতে। টুকটাক কথা বলতে বলতে বন্ধুত্বটা বেশ মজবুত হয়ে যায় তাদের। এই বন্ধুত্বটা শুরু হওয়ার পর আরিশ আর সারার মাঝে কোনো ঝগড়া হয়নি। সবসময় দুজনে ভালোভাবেই কথা বলেছে। এই বন্ধুত্ব আরিশের মনে তেমন কোনো পরিবর্তন না ঘটালেও সারার মনে বেশ খানিকটা পরিবর্তন ঘটিয়েছে। আর এই পরিবর্তনে সারা মোটেও খুশি না। খুশি হওয়াটা উচিত না, কারণ এক্ষেত্রে খুশি হওয়াটা অন্যায়। সে জানে এমন খুশি একটা অন্যায়ের পর্যায়ে পড়ে। এসবের জন্যই সে আরিশের সাথে বন্ধুত্বের রীতি ঘটাতে যাচ্ছে, তবে সে পারছে না। বারবার একটা শক্তি তাকে ঠেকিয়ে দিচ্ছে এই বন্ধুত্বের রীতি ঘটাতে, কারণ সেই শক্তিটা বারবার চায় তার আর আরিশের বন্ধুত্বের সম্পর্কটা আরো গভীরে যাক, বন্ধুত্বের এই সম্পর্কটা নতুন এক নাম পেয়ে যাক। বেশ জল্পনা কল্পনা করে বাসা থেকে বেরিয়েছে আরিশ। সকালে নীরা কল করে বলল যে সে দেশে ফিরছে, আরিশের সাথে দেখা করতে চাইছে। নির্ধারিত দিনের 2 দিন আগে নীরা দেশে ফিরে আসে। সকাল সকাল নীরার কল পেয়ে আরিশ খুব খুশি হয়ে যায়। সেদিন রাতে নীরার প্রতি তার রাগ আর বিরক্তি থাকলেও সকালে উঠে তা উধাও হয়েছে। নীরার সাথে কথা বলার জন্য তার মনটা ছটফট করতে থাকে। এজন্য সে কলও করে, কিন্তু নীরা কল রিসিভ করে না। এতে করে আরিশের মনটাও খুব খারাপ হয়ে যায়। কিন্তু আজকে সকালে নীরার কল পেয়ে দেখা করার কথা শুনতে আরিশের মনটা খুশিতে লাফিয়ে ওঠে। আরিশের অফিস শেষে নীরার দেখা করার কথা। সে প্রস্তুতি নিয়ে আরিশ বাসা থেকে বেরিয়েছে। অফিস শেষে নদীর ধারে গড়ে ওঠা ছোট্ট এক বসার জায়গায় নীরা দেখা করতে আসে আরিশের সাথে। আজ অনেকদিন পর দেখা হবে বলে আরিশ নীরার জন্য একগুচ্ছ লাল গোলাপ আর লাল একটা শাড়ি কিনে নিয়ে যায়। নদীর দিকে একমনে তাকিয়ে আছে নীরা। আরিশ দূর থেকে তা দেখে হাসি মুখে নীরার পাশে এসে দাঁড়িয়ে বলল, কেমন আছো নীলা? নীরা ভাবলে এসে মুখে আরিশের দিকে চেয়ে বলল, ভালো আছি। নীরার এমন হাবভাব দেখে আরিশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, নীরা, তুমি ঠিক আছো তো? এমনভাবে কথা বলছো কেন? নীরা আগের মতোই বলল। আরিশ, আমি ব্রেকআপ করতে চাই। নীরার মুখে এমন কথা শুনে আরিশ কয়েক সেকেন্ডের জন্য পুরো থবনে গিয়েছিল। সে নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না যে নীরা তাকে ব্রেকআপের কথা বলছে। যে নীরাই এক পার্টিতে দেখে তাকে প্রপোজ করেছিল, সে নীরা এখন তাদের এই সম্পর্কে ইতি ঘটাতে চাইছে। আরিশ ভয় ভয়ে জিজ্ঞেস করলো, নীরা, তুমি কি কিছুর জন্য আমার উপর রেগে আছো? নীরা কোনো জবাব না দিয়ে চুপচাপ আরিশের মুখের দিকে তাকিয়ে রইল। আরিশ এবার অস্থির হয়ে গেল নীরার কোনো জবাব না পেয়ে। সে হাতের গোলাপ আর শাড়ির ব্যাগটা ফেলে নীরার হাতটা ধরে কণ্ঠে অস্থিরতা প্রকাশ করে বলল, নীরা, আমি কোনো ভুল করে থাকলে আমাকে মাফ করে দাও। তুমি এমনটা করো না। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আরিশের এমন অস্থিরতা নীরার উপর তেমন একটা প্রভাব ফেললো বলে মনে হলো না। আরিশ আবারও কণ্ঠে সে অস্থিরতা নিয়ে বলল, তুমি সেদিনের বিহেভিয়ারের জন্য রেগে আছো, ঠিক না? আচ্ছা, আমি সরি বলছি, কিন্তু তুমি এমন ব্রেকআপের কথা বলো না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমার জীবন আমি সত্যিই কল্পনা করতে পারবো না। এমনটা করো না প্লিজ। নীরা এবার আরিশের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে আব্বুর এক বন্ধুর ছেলের সাথে। সেই ছেলেটা আমাকে আগে থেকেই লাইক করতো অনেক। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো, আর তোমার ফ্যামিলির সবাই তো জানে আমাদের ব্যাপারে।
তাহলে তোমার আব্বু এমন কেন করলো? আমার আব্বু আমাকে ভালোবাসে, তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা আছে। সে জানে তার মেয়ে কোথায় ভালো থাকবে। আব্বু জানে তোমার অবস্থা কি। আরিশ বিষয় নিয়ে বলল, আমি আব্বুর মতের বিরুদ্ধে কখনোই যাব না। আর আব্বু ঠিকই বলেছিল, তোমার মতো মিডিল ক্লাস ছেলেদের সাথে রিলেশন করতেই নেই। এদের সাথে ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হয় না, অন্ধকার হয়। আর তুমি আমার শখ কখনোই পূরণ করতেই পারো না। বিয়ের পরে কি করবে? নীরার কথায় আরিশের হৃদয়ে যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এটা নীরা বাইরে থেকে বুঝলো না, এমনকি বোঝার চেষ্টাও করলো না। আরিশ কিছু বলতে যাবে তার আগেই নীরা আবারও বলল, আর এখনই একটু ব্যস্ত থাকলে আমাকে সময়ই দাও না। বিয়ের পর কি করবে? তখন তো আমার নামটাও হয়তো ভুলেই যাবে তুমি। আমি জানি তোমার সাথে বিয়ে হলে আমি ঠিক কতটা খুশি থাকতে পারবো। খুশির এক বিন্দু পরিমাণও আমার ভাগ্যে যে আসবে না সেটা আমি জানি। আমার জানাই আছে ভালো করে। তাই আমার ভবিষ্যৎটা আমি নষ্ট করতেই চাই না তোমার সাথে বিয়ে করে। সবটা শোনার পর আরিশ নিজেকে আর ঠিক রাখতে পারল না। গলার ভেতর কান্না দলা পাকিয়ে আসছে তার, বড্ড অসহায় লাগছে নিজেকে। কিন্তু না, এখন নীরার সামনে নিজেকে অসহায় দেখালে চলবে না। যে মানুষ তার ভালোবাসার মূল্য দিতে জানে না, তার সামনে নিজের দুর্বলতা, নিজের আবেগ অনুভূতি দেখালে তো চলবে না। নিজেকে সংযত করতে হবে। আরিশ এবার একটা ঢোক গিলে শক্ত কণ্ঠে নীরাকে বলল, তাহলে তোমার শেষ সিদ্ধান্ত কি? ব্রেকআপ। আচ্ছা ঠিক আছে। নীরা আরিশের কথায় এবার খানিকটা অবাকই হলো। সে একটু আমতা আমতা করে বলল, তোমার কষ্ট হচ্ছে না? আরিশ জোরপূর্বক একটা হাসির ভান ধরে বলল, ছেলেদের কষ্ট পেতে নেই, বিশেষ করে এমন মেয়েদের সামনে তো নিজেকে প্রকাশ করাটাই বোকামি। এমন মেয়েরা শুধু নিজের প্রয়োজন ছাড়া কিছু বোঝে না। নিজের জীবনে মূল্যবান সময় এদের পিছনে ওয়েস্ট করার কোনো মানেই হয় না। আমি সত্যিই ভুল করেছি। জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করে ফেলেছি। তবে ভাগ্য ভালো, সময় থাকতে সব ঠিক হয়ে গেছে। থ্যাঙ্কস নীরব, থ্যাঙ্কস আ লট। বলে আরিশ ফেরার পথে পা বাড়ালো। শেষের কথাগুলো বলতে গিয়ে আরিশের গলা ধরে আসছিল, তবে সে নিজেকে সামলে নিয়েছিল। এতক্ষণ সবটা দেখছিল সারা। নীরা আর আরিশের সবটা কথা শুনছিল সে। কাজিনদের সাথে সারাদিন ঘোরাঘুরির পরে সে সহ বাকি সবাই নদীর পাড়ে আসে ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য। দূর থেকে নীরা আর আরিশকে দেখে সারা এগিয়ে আসে। কিছু বলার আগে সে আরিশ আর নীরার কথোপকথন শুনে ফেলে। নিজের কানকে সে বিশ্বাস করাতে পারছিল না যে নীরা আরিশের সাথে এভাবে ব্রেকআপ করে ফেলবে। আরিশের গলার স্বর সারার বুকে গিয়ে বেঁধেছিল, কারণ আরিশের কণ্ঠে কষ্টের আভাস পেয়েছিল সে। কেন যেন সে আরিশের এই গলার স্বরটা শুনতে পাচ্ছিল না, কষ্ট হচ্ছিল। আরিশ চলে যাওয়ার কিছুক্ষণ পরই সারা তার কাজিনদের বলে একাই বাসায় চলে আসে। তার কাজিনরা বেশ অবাকই হয়েছিল তার এই কাজে, কারণ পুরো দিন সারা খুব খুশি ছিল। এমনকি নদীর পাড়ে আসার সময়ও তার মাঝে উৎসাহের কোনো কমতি ছিল না। কিন্তু হঠাৎ সারা উদাসীন চেহারাটা বেশ ভাবায় সবাইকে। এর কারণটা কি হতে পারে এ নিয়ে সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। বাসায় এসে শাওয়ার নিতে চলে গেল আরিশ। আরিশের এমন কাজে তার মা আর ছোট বোন খানিকটা অবাকই হয়ে গেল। তবুও তারা কোনো প্রশ্ন করল না, কারণ তারা ভেবে রেখেছে আরিশের অফিসের সমস্যা হয়েছে হয়তো। প্রায় 1 ঘন্টা শাওয়ার পর আরিশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মুখটা অভিব্যক্তি শূন্য, না আছে হাসি, না আছে কষ্ট। যা আছে সবটা হৃদয়ের ভেতরে আছে। সেখানে এসে এক সাগর পরিমাণ কষ্ট হানা দিচ্ছে। হৃদয়ের ক্ষতটা যে বেশ গভীর হয়েছে তা দম বন্ধ হয়ে আসা এক অস্বস্তিকর অনুভূতিতে বুঝতে পারছে আরিশ। আচ্ছা, নীরার প্রতি তার ভালোবাসাতে কি কোনো খুঁত ছিল, নাকি মানুষ হিসেবে তার মধ্যে কোনো ত্রুটি ছিল, নাকি তার ভালোবাসাটা ছিল ভুল মানুষের প্রতি? সব প্রশ্নগুলো গুলিয়ে আসছে। কিছু ঠিকঠাক চিন্তা করতে পারছে না সে। মাথার ভেতরটা শূন্য হয়ে আসছে, বুকের ভেতরটা একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। এসব আর সইতে না পেরে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুমটাও ঠিকমতো ধরা দিচ্ছে না এবার আরিশের চোখে। শেষমেশ বিরক্ত হয়ে সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। বাসায় আসার পর থেকে সারার মনটা আকুপাকু করতে থাকে আরিশকে কল দেওয়ার জন্য। ফোনটা হাতে নিয়ে পুরো রুমময় পায়চারি করছে সারা। তার মন একবার বলছে আরিশকে ফোন করে সান্ত্বনা দেওয়া উচিত, 2-4টা কথাবার্তা বলা উচিত, কিন্তু পর মুহূর্তে মনটা আবারও বলছে না, ফোন করা উচিত। আর কি বা সান্ত্বনা দেবে সে আরিশকে? কথা বলারও তো কিছু খুঁজে পাবে না সে। মনের এমন দোটানায় পড়ে শেষমেশ হাল ছেড়ে দিল সারা। 1 সপ্তাহের জন্য মেডিকেলের ছুটি বলে সারা আপাতত বাসায় আসে। বাসায় বসে ঘুরে ফিরে সময় কাটাচ্ছে।
আরিশের কথা ভাবতে ভাবতে এক পর্যায়ে সে ভাবলো এসব কিছু না ভেবে ঘুমিয়ে সময় পার করেও তো লাভ আছে তাই লাভ লোকসানের কথা ভেবে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আরিশের মা অনবরত আরিশের রুমের দরজা থাকিয়ে চলছে। প্রায় 10 মিনিট যাবৎ তিনি কাজে ব্যস্ত। প্রথম 4-5 বার দরজা ধাক্কানোর পরও যখন আরিশ দরজা খুলল না, তখন তার মায়ের যায় অবস্থা প্রায়। কিছুক্ষণ আগে তুলিও এসে তার মেয়ের সাথে দরজা ধাক্কানো শুরু করেছে। দুজনের দুশ্চিন্তা কিছুক্ষণের মাঝেই আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। দুশ্চিন্তার জন্য তুলির মনেও নেই যে আরিশের ফোন একবার কল করা উচিত। পরে যখন মনে আসলো তখন নিজের উপরই নিজের খানিকটা রাগ উঠছিল তার। 1 বার 2 বার 3 বারের বারে আরিশ কল রিসিভ করলো। ওপাশ থেকে তুলির চিন্তিত কণ্ঠস্বর শুনে আরিশের নিজের ক্লান্তি, রাগ ও ঘুম সব পাশ কাটিয়ে আলসেমি ভঙ্গিতে ঢুলুঢুলু শরীর নিয়ে বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলল। ঘুমঘুমো চোখে সে দেখল তার মায়ের কান্না প্রায় মুখখানি, আর বোনের দুশ্চিন্তা রাগের মিশ্রণ এক ভাবাবেগ। আরিশের মা একটু কাঁদো কাঁদো স্বরে বলল, আরিশ, তোর কি হয়েছিল? তুই এতক্ষণ পর দরজা খুললি কেন? আরিশ মৃদু হেসে বলল, আমার মা জান, এত চিন্তা করো তুমি আমার জন্য? আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমের ওষুধ খেয়েছিলাম বলে ঘুম ভাঙতে সময় লেগেছিল। আরিশের মা ছেলের হাতে আলতো করে মেরে বললেন, তুই জানিস কি পরিমাণ চিন্তা দিয়েছে তোর এই ঘুম? আরিশ এবার একটু শব্দ করে হেসে মাকে জড়িয়ে ধরে বলল, আমার মতোই অতিরিক্ত চিন্তার অধিকার নেই। হবই না বা কেন, একমাত্র ছেলে বলে কথা। সব ভালোবাসা এই ছেলের জন্য রাখো, আমার জন্য কিছুরই দরকার নেই। আরিশ এসে তুলিকেও জড়িয়ে ধরল আর বলল, একমাত্র ছোট বোন আমার, তোকে না মেরে মিশে যাবো কোথায়? আরিশের কথায় তুলি আর তাদের মা হেসে দেয়। খানিক সময় পর আরিশের মা বলল, তোর এক ফুপুর বাসায় দাওয়াত আছে আজ রাতে, তাই তোকে ডাকতে এসেছিলাম। আরিশ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কোন ফুফু? আমার জানার মতে ঢাকা এমন কোনো ফুফু নেই। তাহলে? তোর আব্বুর খালাতো বোনের বাসা ওটা, আর তুই তেমন চিনবি না হয়তো ওকে, কারণ অনেক বছর যাবত তো দেখা সাক্ষাৎই হয় না। আজকে সকালে ওকে ফোন দিয়েছিলাম তো, ও আমাদের সবাইকে রাতের খাবারের জন্য রেখেছে। কোনো অপরিচিত মানুষের বাসায় যেতে এমনিতে আরিশের ইচ্ছে হয় না, তার উপর আজকে নীরার সাথে তার ব্রেকআপ হয়েছে। সব দিক দিয়ে একটু সেখানে যাওয়ার ইচ্ছে নেই তার, কারণ সে জানে তার মা নাছোড়বান্দা। রাজি না হওয়া পর্যন্ত তার ছাড় নেই, তাই না সত্ত্বেও সে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। সারাকে ঘুম থেকে টেনে তুলে কাজে লাগিয়ে দিয়েছেন রাফিজা বেগম। তার খালাতো ভাইয়ের বউ আর ছেলে মেয়ে আসবে বলে কথা, তা আবার প্রথমবার। খুশি যেন ধরছে না ওনার। মায়ের মতন উৎসাহ দেখে সারা অতি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, খালাতো ভাইয়ের বউ আর ছেলে মেয়ে আসছে? কিছু সময় পর সারা আবারও জিজ্ঞেস করলো সে কি তাদের চিনে। জবাবে তার মা বলল, অনেক বছর আগে দেখা হয়েছিল বলে না চেনার কথা, সামনাসামনি দেখা হলে হয়তো চিনতে পারে। সব শোনার পর সারা আর কোনো প্রশ্ন করেনি। সে তার মায়ের সাথে কাজ করতে থাকে, ওদিকে তার বাবা আর বোন রুম গোছগাছ করতে থাকে। রাত 8টার দিকে সারার মা সারাকে বলল, মেহমান আসবে দেখে ভালো জামা কাপড় পরে হালকা একটু সাজগোজ করতে। মায়ের কথা শুনে অনিচ্ছা সত্ত্বেও সে রেডি হয়ে রাজি হয়ে গেল। রান্নাঘর থেকে বের হয়ে নিজের রুমে এসে রেডি হতে লাগলো সে। কিছুক্ষণের মাঝে কলিং বেলের আওয়াজ শুনতে পেয়ে সে বিড়বিড় করে বলতে লাগলো, হয়তো মেহমান চলে এসেছে। কলিং বেলের আওয়াজ শোনার আরও 10 মিনিট পর সে রুম থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে চলে গেল মেহমানদের সাথে কুশল বিনিময় করতে। কিন্তু সেখানে গিয়ে যে তাকে আরেক বড়সড় একটা শখ খেতে হবে, এটা কখনো ভাবেনি সে। সোফায় আরিশকে বসে থাকতে দেখে সে যেন আকাশ থেকে পড়ল। নিজেই নিজেকে মনে মনে প্রশ্ন করলো, তাহলে আরিশ কি তার দূর সম্পর্কের মামাতো ভাই? তারা আস্তে আস্তে হেঁটে আরিশের মায়ের সামনে গিয়ে সালাম দিল। আরিশের মাও সালামের জবাব দিল। এদিকে পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে আরিশ অবাক হয়ে সারার দিকে তাকালো। সারাকে দেখে তার চোখগুলো আপনা আপনি বড় বড় হয়ে গেল। সে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপনি? আরিশের বিস্মিত ভাব দেখে সবাই অবাক হয়ে গেল, সাথে তুলিও। সেও প্রথমে সারাকে দেখে অবাক হয়ে গিয়েছিল, কারণ সে সারাকে অর্থী আর পলাশের বিয়েতে দেখেছিল। তখনও জানতো না যে তারা সম্পর্কে মামাতো বোন হয়। তাই আরিশের মতো সেও অবাক হয়েছিল। আরিশের মা একটু অবাক হয়নি, কারণ তিনি সারাকে আজই প্রথম দেখেছে। তিনি পলাশের বিয়ের দিন অসুস্থ হয়ে পড়েন বলে কমিউনিটি সেন্টারে যাননি, তাই সারার সাথেও দেখা হয়নি। তবে সারার মা আরিশ আর তুলিকে ঠিকই চিনে ফেলেন, কারণ বিয়ের দিন তিনি দেখেছিলেন ওদের। আরিশ আর তুলিকে চেনার পরও তিনি কিছু বলেনি,
কারণ তিনি সারার রিয়াকশনটা দেখতে চেয়েছিলেন। সারা কিছু না বললেও তার মুখের অবস্থা দেখে সবটাই বুঝতে পেরেছেন রাফেজা বেগম। আরিশের মা ছেলের এমন অবাক চাহনি দেখে জিজ্ঞেস করলেন, তুই ওকে চিনিস? আরিশের জবাব দেওয়ার আগেই তুলি বলল, আম্মু, আমি আর ভাইয়া সারা আপুকে চিনি। পলাশ ভাইয়ের বিয়েতে দেখা হয়েছিল। অর্থী ভাবির বান্ধবী সারা আপু। আরিশের মা হাসি মুখে বললেন, তাই নাকি? তাহলে তো ভালোই হলো, আগে থেকেই পরিচিত দুজনে। রাফেজা বেগম হাসি মুখে বললেন, আমি আর আভাও তো আরিশা তুলিকে দেখে চমকে যাই, কারণ বিয়ের দিন ওদের দেখেছিলাম আমি, কিন্তু তখনও নাম জানতাম না। সবটা জানার পর আমি আভাকে চুপ থাকতে বলি, কারণ সারার রিয়েকশনটাও দেখতে চেয়েছিলাম। সারা কিছু না বললেও ওর চোখে মুখের হাবভাব দেখে বুঝলাম যে সেও অবাক হয়ে গিয়েছে। সারার মায়ের কথা শুনে সারার বাবা মৃদু হেসে বললেন, তাহলে ভালোই হলো, সবাই মোটামুটি একটু আধটু পরিচিত আছে। আরিশের মা সামান্য হেসে সারাকে নিজের পাশে বসতে ইশারা করলেন। সারাও গিয়ে ওনার পাশে বসে পড়ল। এদিকে আরিশ ভাবলেশন ভাবে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে। এখন তার কিছুই ভালো লাগছে না। আজকে যে সারার সাথে তার এমনভাবে পরিচয় হয়ে যাবে সে চিন্তাও করেনি। প্রথমে অবাক হলেও সে স্বাভাবিকভাবেই এখন সব মেনে নিয়েছে। আরিশের মা সারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর তুমি। সেই ছোট্টবেলায় দেখেছিলাম তোমাকে, অনেক পরিবর্তন হয়েছে তোমার। সারা জানে কোন পরিবর্তনের কথা বলছে আরিশের মা। তার গায়ের রং আগের থেকে বেশ উজ্জ্বল হয়েছে। আগে শ্যামলা থাকলেও এখন তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা বর্ণের হয়েছে। এতেই সে খুশি। আরও নানা কথাবার্তা শেষে রাতের খাবার খাওয়ার পর আরিশ সহ তার মা আর বোন বাসায় ফিরে গেল। বাসায় ফিরে এসে সারার মাকে ফোন দিল। এত রাতে আরিশের মার কল পেয়ে কিছুটা চিন্তিত হয়ে গেলেন তিনি। ফোন রিসিভ করে রাফেজা বেগম চিন্তিত সুরে বললেন, এত রাতে ফোন করেছেন যে ভাবি, কোনো সমস্যা হয়েছে? সমস্যা না, তবে মনে একটা আশা জেগেছে। রাফেজা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি আশা ভাবি? তোমার মেয়েকে অনেক পছন্দ হয়েছে। আমি আমার আরিশের জন্য তোমার মেয়েকে পুত্রবধূ করে আমাদের ঘরে তুলতে চাই। এমন কথা শোনার জন্য রাফেজা বেগম মোটেও তৈরি ছিলেন না। একদিকে তিনি যেমন অবাক হয়েছে তেমনই খুশিও হয়েছে। হর্ষবর্ণের না হওয়ার জন্য ছবি দেখাদেখি করে এর আগে কয়েকটা বিয়ের সম্বন্ধ ভেঙে গিয়েছে সারার। দেখতে সুন্দর হলেও ফর্সা না হওয়ায় রিজেকশনটা পেয়েছে সে। রাফেজা বেগম উচ্ছ্বসিত হয়ে বললেন, সত্যি ভাবি, সত্যি পছন্দ হয়েছে সারাকে? আরিশের মা সামান্য হেসে বললেন, কেন বিশ্বাস করতে সমস্যা হচ্ছে? না মানে। বলে রাফেজা বেগম কয়েক সেকেন্ড চুপ থেকে এবার সংকোচ নিয়ে জিজ্ঞেস করলেন, আরিশের পছন্দ হবে তো? না মানে ছেলে মেয়ের মত ছাড়া বিয়ে? আরিশের মা আশ্বস্ত হয়ে বললেন, আরিশকে চিনি আমি, আমার পছন্দকে কখনো মানা করবে না ও। আর সারা কি দেখতে অসুন্দর নাকি যে রাজি হবে না আরিশ? তুমি এদিক থেকে নিশ্চিত থাকো, তুমি শুধু সারাকে রাজি করো। রাফেজা বেগমের খুশি যেন ধরে না। তিনি খুশি হয়ে বললেন, আচ্ছা ভাবি। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ এই শুক্রবারেই ওদের বিয়েটা ঘরোয়াভাবে দিয়ে দিতে চাইছি। তোমার ভাইকে বললে তিনি তো খুশিতে লাফিয়ে উঠবেন। আর বিয়েটা ঘরোয়াভাবে দিতে চাইছি, কারণটা তো তুমি জানোই। তাইনের বিয়েটা ভালোভাবে হয়ে গেলেই সারাকে অনুষ্ঠান করে তুলে নেব। আর এখন আমাদের পরিবার একটু অর্থনৈতিক মন্দা চলছে, বুঝছই তো। হ্যাঁ ভাবি, সবটাই বুঝেছি। আমি সারার আব্বুর সাথে তাহলে কথা বলি। আচ্ছা। আর দু চারটা কথাবার্তা বলে আরিশের মা ফোন রেখে আরিশের রুমে ছুটলেন। এবার একেবারেই আরিশ দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে আরিশের মা রুমে ঢুকে বললেন, তোর জন্য মেয়ে দেখেছি আমি। মায়ের মুখে সব কথা শুনে আরিশ বড়সড় একটা ধাক্কা খেল। কোনো রকমে ধাক্কাটা সামলে নিয়ে সে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, মানে তোর বিয়ে দিতে চাচ্ছি। আর মেয়েকে শুনবি? আরিশের কোনো উৎসাহ না পেয়ে আরিশের মাই আগ বাড়িয়ে বললেন, তোর ওই ফুপুর মেয়ে সারা মেয়ে দেখেছে বিয়ের জন্য। এটা শুনে আরিশ কম অবাক হয়েছিল, কিন্তু সে মেয়েটা যে সারা এটা শুনে এবার সে 420 ভোল্টেজের একটা শক খেল। আরিশ কোনো মতে সামলে নিয়ে বলল, সারা? ওকে আমার খুব ভালো লেগেছে। আর মেয়েও অনেক ভালো, সেটা জানি। তোর জন্য একদম ঠিকঠাক, তোদের একসাথে মানাবে অনেক। একদিনে এত এত ধাক্কা আর আরিশ সামলাতে পারছে না। প্রথমে নীরার সাথে তার ব্রেকআপ,
আর তারপর সারার সাথে নতুন সম্পর্কের দেখা মেলা, তারপর তার বিয়ের জন্য মেয়ে দেখা, তার উপর সে মেয়েটা সারা। সব দিক দিয়ে মারাত্মক যন্ত্রণা আর বিরক্তি বোধ করছে আরিশ। এবার সে বিরক্তি নিয়ে বলল, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না আম্মু, আমি এসবের জন্য একদম রেডি না। আরিশের মা অবাক হয়ে বলল, এখন রেডি না মানে? বুড়ো হয়ে গেলে বিয়ে করবি নাকি? কারণ যে এসব না সেটা তো আর আরিশ বলতে পারছে না। সবকিছুর মূল যে নীরার সাথে তার ব্রেকআপ, সেটা কি করে সে তার মাকে বলবে? তাই সে টাকার বাহানা দিয়ে বলল, সেসব কারণে না, এখন তো টাকার সমস্যা, সেটা তো জানোই। আবার প্রমোশনও পায়নি, আবার অপর বিয়েটাও আটকে আছে। ওসব দিকে তো চিন্তা করতে হবে না। আর আমার জানা মতে এতটাও টাকার সমস্যা হয়নি যে তোর বউকে নিয়ে তুই একদমই চলতে পারবি না। না, সেটা না, কিন্তু আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। আরিশের মা এবার একটু ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করলেন। তুই কি আমাকে ভালোবাসিস না? আমাকে সম্মান করিস না? আরিশ অসহায় মুখ করে বলল, এমন কেন বলছো আম্মু? তো কি করে বলবো? সারার আম্মুকে আমি বলেও দিয়েছি যে আলিশ রাজি। তাই বলে আমার কাছে না জেনে বললে? আমি কি জানতাম নাকি আমার ছেলে আমার সাথে এমন করবে? আমি তো ভেবেছিলাম আমার পছন্দ মানেই তোর পছন্দ। আমার একবার বলাতেই তুই বিয়েতে রাজি হয়ে যাবি, কিন্তু তোর কাছে আমার তেমন গুরুত্ব নেই বলেই তো তুই রাজি হচ্ছিস না। মায়ের মুখে এমন কথা শুনে আরিশের হাল ছেড়ে রাজি হয়ে গেল। এই ভেবে যে নীরা আর তার সম্পর্কে সারা তো সব জানে, আর একটু ভালোভাবে বললে সারাও বিয়ে থেকে পিছপা হয়ে যাবে। তখন আর তার মাও কিছু বলবে না বিয়ের জন্য। আরিশের সম্মতি পেয়ে আরিশের মা তাকে আলিঙ্গন করে চলে যায়। এদিকে রাফেজা বেগমের মুখে আরিশের সাথে বিয়ের কথা শুনে সারাও খুব অবাক হয়েছিল, কিন্তু সব দিক শুনে বিবেচনা করে সেও রাজি হয়ে যায়। প্রথমে সেও রাজি হয়েছিল না, পরে নিজের গায়ের রঙের জন্য আগের সম্বন্ধগুলো যখন চলে যাওয়ার কথা উঠেছে, তখন তার মা তাকে মনে করে দেওয়ার পর সে রাজি হয়। আবার আরিশের সাথে নীরার ব্রেকআপের বিষয়টি, তার আর আরিশের বন্ধুত্বের বিষয়টার কথা চিন্তা করেও রাজি হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও তার মনে প্রশ্ন জাগে, আরিশ কি রাজি হবে? রাজি হলেও তাকে কি স্ত্রী হিসেবে মেনে নেবে? নীরার কথা কি সে মন থেকে মুছতে পারবে? তাদের বন্ধুত্বটাকে সে এক ধাপ এগিয়ে নেবে? নিজেকে নিজে এসব প্রশ্ন করে একটা চিন্তার শ্বাস ফেলে সারা। হাড় কাঁপানো শীতের সকালে সারার ঘুম ভাঙানোর জন্য আভা ঠান্ডা পানির ছিটা দিল সারার চোখে মুখে। মুখে হঠাৎ ঠান্ডা পানির স্পর্শে এক প্রকার ভয়ে আর আতঙ্কে শোয়া থেকে উঠে বসলো সারা। তার এমন অবস্থায় আভা তো হেসে কুটি কুটি হয়ে গেল। সারা দাঁতে দাঁত চেপে বলল, কত বড় বেয়াদব হয়েছিস! সকাল সকাল ঠান্ডা পানি দিয়ে আমার ঘুম ভাঙাইছস। আভা হাসতে হাসতে বলল, তো কি করবো, সে কখন থেকে ডিগেই যাচ্ছি তোকে, আর তুই ঘুম থেকে উঠছিসই না, তাই এই পদ্ধতি অবলম্বন করলাম। সারা এবার চোখ ছোট ছোট করে ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখার চেষ্টা করল। চোখে চশমা না থাকায় ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাঁটা ঝাপসা চোখে দেখে বুঝলো মাত্র সকাল 8টা বাজে। ঘড়ির দিক থেকে চোখ সরিয়ে আভার দিকে তাকিয়ে সারা বলল, শুধু শুধু এত সকালে আমার ঘুম ভাঙালি কেন? আভা দাঁত কেলিয়ে হেসে বলল, আজকে আরিশ ভাইয়ার সাথে রেস্টুরেন্টে দেখা করতে যেতে বলেছে আম্মু। আরিশের সাথে রেস্টুরেন্টে দেখা করার কথা শুনতে সারার চোখ জোড়া বিস্ময়ে বড় হয়ে উঠল। কোনো মতে সে নিজেকে সামলে নিয়ে বলল, কেন কেন? আম্মু তোর সাথে দেখা করতে বলেছে কেন? আবার বিয়ে করার আগে একে অপরকে জেনে নিবি না একটু আধটুকু? সারা এবার স্বাভাবিক হয়ে বলল, সেটা ঠিক। আচ্ছা, আমার সাথে কে যাবে? তুই নাকি আম্মু নাকি দুজনেই? আভা বাঁকা হেসে বলল, তুই একাই যাবি আপু, আমরা যাব কেন? একা যাওয়ার কথা শুনে সারা আবারও অবাক হয়ে গেল। এমনই সময় দেখা করতে বললে হয়তো এতটা অবাক সে হতো না, কিন্তু বিয়ের পারপাসে এখন এভাবে একা একা যেতে বা দেখা করতে যাওয়ার বিষয়টা কোনো মতেই তার বোধগম্য হলো না। এখন তো তার আর আরিশের সম্পর্ক আগের মতো বন্ধুত্বে নেই। এখন সম্পর্কটা স্বামী স্ত্রীর পর্যায়ে চলে যায় বা চলে যাবে। সেখানে সে একা আরিশের সাথে দেখা করতে যাওয়ার ব্যাপারটা তার কাছে বড্ড উদ্ভট লাগছে। তবুও নিজেকে ঠিকঠাক করে সে দ্রুত উঠে তার মায়ের রুমে গিয়ে বলল, আম্মু সত্যি আমার সাথে কেউ যাবে না? রাফেজা বেগম জামা সেলাই করছিলেন। সারার প্রশ্ন শুনে তিনি একবার সারার দিকে তাকিয়ে আবারও জামা সেলাই মনোযোগ দিলেন।
কয়েক সেকেন্ড থেমে তিনি বললেন, বিয়ের পরও তোর সাথে কেউ যাবে না, তো জামাইয়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য কাউকে যেতে হবে কেন? সারা কাঁদো কাঁদো স্বরে বলল, আম্মু, আমার সাথে এমনটা করতে পারো না। আমি আব্বুকে বিচার দিব। কোনো লাভ নেই, তোর আব্বু আর আমি মিলিয়ে রাজি হয়েছি। সকালে ভাবি ফোন দিয়েছিল, বলল যে তোর আর আরিশের একবার দেখা করা উচিত একাকীভাবে। প্রথমে এ কথাটা আমিও মেনে নেইনি, পরে চিন্তা করলাম এমনটা করা উচিত, একটু একটু হলেও জানাশোনা থাকা উচিত। আর দুজনেই তো আমাদের পছন্দেই বিয়ে করছিস, তাহলে একটু দেখা সাক্ষাৎ হওয়া কি ভালো না? সারা এবার কিছু বলতে যাবে তার আগে তার মা তাকে বললেন, আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ তোর কোনো কথাই এখন কানে যাবে না। 9:30 রেস্টুরেন্টে পৌঁছে যেতে হবে। ভাবি বলল রেস্টুরেন্টের ঠিকানা আরিশ তোকে মেসেজ করে দিবে। আর ঢং না দেখিয়ে যা, রেডি হয়ে নে। রাফেজা বেগমের আদেশ শুনে সারা হাল ছেড়ে দিয়ে নিজের রুমে এসে বসল। নানা চিন্তা ভাবনায় তাকে জাপটে ধরেছে। কাল পর্যন্ত যেখানে আরিশের সাথে বন্ধুত্ব হিসেবে দেখা করেছে, সেখানে আজকে দেখা করতে হবে উডবি হাজব্যান্ডের ওয়াইফ হিসেবে। আরেক দফা এসব চিন্তা করতে গায়ে কাঁটা দিয়ে উঠল সারার। তবে আর চিন্তা ভাবনা না করে সে সোজা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। রেস্টুরেন্টে বসে বাস্তবভঙ্গিতে ফোন কোতাচ্ছে আরিশ। নিজ ফোন থেকে নীরার ছবি নাম্বার সব ডিলিট করে দিচ্ছে। তার জীবনে যেখানে নীরার জন্য জায়গা নেই, সেখানে শুধু গ্যালারিতে নীরার ছবি রেখে স্টোরেজ ওয়েস্ট করার কোনো মানে খুঁজে পাচ্ছে না আরিশ। নীরার শেষ ছবিটা ডিলিট করার পরপরই আরিশের টেবিলের সামনে চেয়ারটায় টেনে কেউ বসলো তার সামনে। ফোনটা পাশে রেখে সে উপরের দিকে তাকিয়ে দেখলো সারা এসে বসেছে। মুখ বাঁকা থাকলে সারাকে চিনতে বেশি বেগ পেতে হয়নি আরিশের, কারণ সারার চশমা আর চোখ তার চেনা আছে, খুব ভালো করেই চেনা আছে তার। আরিশকে লক্ষ্য করে মুচকি হাসি দিল সারা। যদিও সেটা নিকাবের আড়ালে রয়ে গেল, তবুও তার কাছে মনে হলো হাসিটা দেওয়াতে ছোট্ট একটু হলেও ভদ্রতা দেখানো হয়েছে। হালকা আকাশি রঙের শার্ট আর ঘিয়ে রঙের ব্লেজার পরে এসেছে আরিশ। মুখে খোঁচা খোঁচা দাড়িগুলো নজর কাটছে সারার। তবে আরিশের চোখ জোড়া দেখে তার মোটেও ভালো লাগছে না। চোখ জোড়ায় ক্লান্তির ছাপ স্পষ্ট। সামান্য একটু কালিও পড়ে গিয়েছে তার চোখের নিচে। যেখানে পুরো মুখমণ্ডল দেখে এতক্ষণ সে মুগ্ধ হয়েছে, সেখানে চোখ জোড়া দেখে তার খুব মায়া হলো। নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আরিশ এবার শুকনো একটা কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল, তুমি সারা কেমন আছেন? সারা সামান্য চমকিত ভাবে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আছে কোন রকম। আসলে আম্মু না বললেও আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আম্মু এই বিষয়টা প্রস্তাব দিল। এক্ষেত্রে ভালো হয়েছে যে আমাদের দেখা করার বিষয়টা পরিবারের সবাই জানে, আর তাদের সম্মতিতেই হয়েছে। সারা আরিশের কথার আর প্রত্যুত্তর না দিয়ে চুপ করে রইল। আরিশও চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ পর আরিশ একটু দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সারাকে বলল, আসলে নীরার ব্যাপারে আপনাকে কিছু বলার ছিল। সারা মৃদু হেসে বলল, জানি আপনার আর নীরার ব্রেকআপ হয়ে গিয়েছে। আরিশ চমকে গিয়ে চোখে মুখে বিষয় নিয়ে প্রকাশ করে জিজ্ঞেস করল, আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে এই বিষয়ে কিছু বলিও নি। তাহলে আপনি তো বললেন যে আমরা ফ্রেন্ড, সো ফ্রেন্ড হিসেবে আপনার সব খবরাখবর তো জানতেই পারি। কি করে জানলেন? আসলে গতকাল আমি আমার কাজিনদের সাথে নদীর পাড়ে যাই, সেখানে আপনাদের দেখলাম। একটু কাছে যেতে সবটা শুনেছিলাম। চেহারা থেকে বিস্ময় ভাবটা সরিয়ে ভাবলেশীন ভাবে সারার দিকে তাকিয়ে পড়ল। ও আচ্ছা, আপনি বলে আমার সাথে দেখা করতে চাইতেন, কিন্তু কিসের জন্য? আরিশ এবার চেহারায় সামান্য গাম্ভীর্য ভাব ফুটিয়ে তুলে বলল, আমি বিয়েটা করতে পারবো না। আরিশের কথা সারার হৃদয়ে যে ছোট্ট একটা ক্ষত করে দিল তা আর আরিশ বুঝতে পারল না। সারা প্রথমে মাথায় ঠিক মতো এই কথাটা ঢুকাতে পারেনি, তবে বিয়ে না করার এই বিষয়টা মস্তিষ্কের গভীরে যেতে সময় নিল না বেশি। নিজের আন্দাজ সঠিক প্রমাণিত হতে দেখে সে মোটেও খুশি নয়। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার, প্রচণ্ড। তবুও নিজেকে সামলে নিয়ে সে আরিশকে জিজ্ঞেস করলো, নীরার জন্য? তাই তো। আরিশ অপরাধীর মতো দৃষ্টি নত করে নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। তা দেখে সারা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, প্রাক্তন শব্দটার সাথে নিশ্চয়ই পরিচয় আছে আপনার। আরিশ এবার স্বাভাবিক হয়ে সারার দিকে তাকালো। সারা আবারও বলল, নীরা আপনার প্রাক্তন, মানে অতীত, যা কখনো ফিরে পাওয়া যায় না, কখনো বদলানো যায় না।
কেন ওর সাথে শুধু শুধু নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন? আমি আমার ভবিষ্যৎ নষ্ট করছি না। 2-1 বছর অপেক্ষা করলে আমার ভবিষ্যৎ নষ্ট হবে না। আর নীরাকে বলতে আমার একটু সময় দরকার। সারা করুণ দৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলল। খুব ভালোবাসেন নীরাকে? সারার এমন প্রশ্নটা আরিশের কানে স্বাভাবিক শোনালেও মনে তা তেমন শোনাচ্ছে না। মনটা সারার কথা শুনে বুঝছে হয়তো এই প্রশ্নটা কিছু লুকায়িত অনুভূতির বহিঃপ্রকাশ, হয়তো লুকায়িত এক অজানা কষ্টের বহিঃপ্রকাশ, হয়তো। আরিশ বলল, বলতে পারেন। ওর সাথে পরিচয় 1 বছরের মতো। আর ভালোবাসা? কিছুক্ষণ থেমে এসে আবারও বলল, আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট করতে চাইছি না। নীরার সাথে শুরুটাও কিন্তু বন্ধুত্ব দিয়ে, পরে ধীরে ধীরে ভালোবাসা, তারপর। বলে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল আরিশ। সারার একবার প্রশ্ন করতে নিল, আমার সাথে বন্ধুত্বপূর্ণ এই সম্পর্কটাকে একটু এগিয়ে নেওয়া যায় না? একটা সুযোগ দেওয়া যায় না? কি একটা ভেবে মনের মধ্যে করায় প্রশ্নটাকে মনের মধ্যেই চাপা দিয়ে দিল সে। তার বদলে সে বলল, আপনি তো আপনার মাকে ভালোবাসেন, তাই না? বাসি তো। আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি। তাদের মান সম্মান মানে আমার মান সম্মান। এখন এই বিয়েটা ভাঙা আপনার আমার বাবা মাকে অপমান করার সমতুল্য হবে। আমার মা অলরেডি আমার দাদা বাড়ি নানা বাড়ি সবাইকে এই বিষয়ে বলে দিয়েছে। আরিশ ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তার মানে পরিবারের ভালোবাসা আর মান সম্মানের দোহাই দিয়ে আপনি বিয়েটা করতে চাইছেন? আমার বিষয়ে সবটা জানার পরও মেনে নিতে পারবেন এসব? আচ্ছা, এই সম্পর্কটার ভিত্তি কি হবে? কেন? বন্ধুত্ব আর বিশ্বাস। কতদিন এই দুটো দিয়ে একটা বিয়েকে বাঁচিয়ে রাখবেন? যতদিন পারি। আর একটা কথা কিন্তু মনে রাখবেন, একটা সম্পর্কে ভালোবাসাটা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ বিশ্বাস। একটা মানুষকে বিশ্বাস ছাড়া ভালোবাসা যায় না। পক্ষান্তরে একটা মানুষকে ভালোবাসা ছাড়া বিশ্বাস করা যায় না। আর আমাদের সম্পর্কে তো শুধু বিশ্বাসই থাকবে না, বন্ধুত্ব থাকবে। এই নিয়ে চলা যায় না? আমার মতে বিয়ের সম্পর্কে ভালোবাসাটা জরুরি। শুধু বিশ্বাস আর বন্ধুত্ব দিয়ে বেশি দিন চলা যায় না। বিশ্বাস আর বন্ধুত্ব থাকলে সেখানে ভালোবাসার সূত্রপাত ঘটতে বেশি সময় লাগে না। আপনার মনে হয় আমাদের সম্পর্কে ভালোবাসা আসবে? কেন নয়? ইচ্ছা থাকলে সবই সম্ভব। নীরার কাছে ভালোবাসার প্রতিদান পাওয়ার পর আমার পক্ষে দ্বিতীয়বার ভালোবাসা হয়তো সম্ভব না। একই অনুভূতিকে আমি আবারও জায়গা দিতে চাই না আমার মনে, যেটা শুধু শুধু কষ্ট দেয়। আচ্ছা, যদি ভালোবাসাটা একপাক্ষিক হয়? মানে? বুঝে নিন, আপনি অবুঝ নন। কিছুক্ষণ দুজনের মাঝেই নীরবতা বিরাজ করল। হঠাৎ আরিশ তাচ্ছিলের হাসি দিয়ে সারাকে জিজ্ঞেস করলো, নীরার ভাষায় আমার মতো মিডল ক্লাস ছেলের সাথে চলতে পারবেন? সারা মৃদু হেসে পড়ল, আমি নিজেও এই ক্লাসেরই মানুষ, সো আমার সমস্যা হবে না। যদি ভবিষ্যতে কখনো তীব্র আকারের সমস্যারও দেখা দেয় তখন? মানিয়ে নেবে নিজেকে, একটু অ্যাডজাস্ট করতে সমস্যা নেই। আরিশ এবার ভাবলেশীন ভাবে বলল, পরিবারের ভালোবাসার সম্মানের কথা চিন্তা করে রাজি হলাম বিয়ে দেয়। ভবিষ্যতে এই নিয়ে কোনো সমস্যা হলে আমাকে দায়ী করবেন না। অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে দুজনের পাবার আছে, না জানি কপালে কি আছে। সারা বিড়বিড় করে বলল, অনিশ্চিত ভবিষ্যৎটাকে আমি নিশ্চিত করে তুলব, ওয়াদা রইল। আরিশ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু বললেন? না না, কিচ্ছু বলিনি। আরিশ মৃদু হেসে বলল, অনেক কথা হলো, এবার খাবার অর্ডার করি। জি অবশ্যই। আজকে বুধবার, আর একদিন বাদে সারা আর আরিশের বিয়ে। বিয়ে উপলক্ষে সারার খুব কাছের আত্মীয় স্বজন তাদের বাসায় এসে রয়েছে, আর আরিশের আপন ফুপু সহ বাবা আর বড় বোন এসেছে আরিশের বাসায়। আজকে সারাদের বাসায় সব মেয়ে মহিলারা মেহেদি নেওয়ায় ব্যস্ত। সারার দুহাত ভরে মেহেদি দেওয়া হয়েছে, সবকিছুই ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে। হলুদের অনুষ্ঠান আর বিয়ে বাসাতেই হবে, সেভাবেই সব আয়োজন করা হয়েছে। রাতে মেহেদি উঠিয়ে ঘুমানোর পর সকালে সারা মেহেদির রং দেখে খুব খুশি হলো। নাটকে সে দেখেছিল মেহেদির রং গাঢ় হলে স্বামী ভালোবাসে বেশি। যদিও সে এই লজিকটা মানে না, তবুও মন বলছে একটু মানা যাক। কিন্তু তারপরেও প্রশ্নটা তার মনে থেকে যাবে, আরিশ কি সত্যিই তাকে ভালোবাসবে? আদৌ কি সে আরিশের ভালোবাসা পাবে? বিয়ে নামক শব্দটার সাথে সবাই একদিন একদিন পরিচিত হয়। এই শব্দটার সাথে পরিচয়ই নতুন জীবনের সূচনা ঘটায়। কারোর জন্য এই নতুন জীবনটা সুখকর হয়, আবার কারোর জন্য নতুন জীবনটা দুঃখকর হয়।
পুরোটা নির্ভর করে ভাগ্যের উপর। সারা জানে না তার ভাগ্যে কি আছে, সুখ না দুঃখ। সকাল থেকে মনটা বড়ই আনচান করছে তার। আচ্ছা, সে কি সঠিক মানুষকে বিয়ে করেছে? সে কি তার স্বামীর ভালোবাসা আদৌ পাবে, নাকি সারা জীবন একতরফা ভালোবেসে যাবে সে? নানা প্রশ্নে জর্জরিত হয়ে আছে সারা। কোনো প্রশ্নেরই সে জবাব পাচ্ছে না। তাকে ভাবনায় মশগুল থাকতে দেখে তার পাশে বসা অর্থি হালকা একটু ধাক্কা দিল। অর্থির ধাক্কায় সারা ভাবনার জগৎ থেকে ফিরে এসে অর্থির দিকে তাকালো। অর্থি বাঁকা হেসে জিজ্ঞেস করলো, আরিশ ভাইয়ের কথা ভাবছিস বুঝি? বিয়ের শাড়ি পরিহিতা সারা চোখ মুখ কুচকে বলল, ওনার কথা ভাবতে যাব কেন? এখন তোর ওনার কথা ভাববি না তো কার কথা ভাববি? সারার আর কিছু বলার আগেই রুমে কাজী সাহেব প্রবেশ করলেন। কাজী সাহেবকে দেখে সারার মুখখানা থমথমে হয়ে গেল। হঠাৎ করে অদ্ভুত এক ভয়, এক শঙ্কা তাকে জাপটে ধরল। হৃৎপিণ্ডটা মারাত্মক জোরে দৌড়ানো শুরু করলো। সে চেয়েও বন্ধ করতে পারছে না এই দৌড়। কাজী সাহেব খাতাপত্র খুলে দোয়া দুরুদ পড়ে সারাকে কবুল বলতে বললেন। এদিকে সারার একটু ইচ্ছে হচ্ছে না কবুল শব্দটা মুখ ফুটে উচ্চারণ করতে। তারই অনিচ্ছার কারণও আছে, আর তা বরাবরই সাধারণ। সারার মোটেও ইচ্ছে হচ্ছে না নিজের পরিবার ছেড়ে পরের পরিবার যেতে। কিভাবে চলবে সেখানে? সবাই কি তাকে হাসি মুখে মেনে নেবে? কারোর তুচ্ছ তাচ্ছিল্যের শিকার তো সে হবে না। নিজেকে মানিয়ে নিতে পারবে তো সে? কখনো অ্যাডজাস্ট শব্দটার সম্মুখীন হতে হয়নি তাকে, কিন্তু নতুন এই সম্পর্কে, নতুন এক পরিবারের প্রতি নিয়ত যে তাকে শব্দটার সম্মুখীন হতে হবে তা বেশ ভালোভাবেই জানা আছে তার। নানা চিন্তা ভাবনা আর কান্নার পর সারা কবুল বলল। কবুল বলার পরেও সে প্রচুর কেঁদেছে। তার মা, বোন, খালা, ফুফু সহ সবাই তার কান্না থামানোর চেষ্টা করছে। অবশেষে অনেকক্ষণ পর তার কান্না থামল। বাসর ঘরে চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে সারা। প্রচন্ড শীতে তার হাত পা কনকন করে কাঁপতে লাগলো। গায়ে চাদরটা কোনো কাজে আসছে না বলে তার মনে হচ্ছে। বিয়ের শাড়ি গহনা পরে থাকার জন্য সোয়েটারও পরতে পারছে না সে। 20 মিনিট যাবৎ সে বসে আছে আরিশের অপেক্ষায়। সে জানে এভাবে সংসদে বসে থাকার কোনো লাভ হবে না তার। আরিশ হয়তো চোখ তুলেও তাকে দেখবে না, কিন্তু বিয়ের শাড়ি পরে তো থাকতেই হবে যতক্ষণ না আরিশ আসছে। আরিশ আসলে কথা মতো সে সালাম করবে, তারপর গিয়ে সাজসজ্জা খুলবে। প্রায় আধা ঘন্টা পর আরিশ রুমে প্রবেশ করলো। হট করে দরজা খোলার আওয়াজে সারা চোখ তুলে তাকিয়ে দেখলো আরিশ দরজা আটকে ভাবলেশীর মুখে এগিয়ে আসছে বিছানার দিকে। এটা দেখে সারার একটু ভয় লাগলো, তবে পর মুহূর্তে তার ভয় উধাও হয়ে গেল। কারণ সে জানে তাদের বাসরাত ওসব টিপিক্যাল বাসরাতের মতন হবে না। যে যার মতন ঘুমিয়ে পড়বে। আরিশ ততক্ষণে বিছানার একদম কাছে চলে এসেছে। তা দেখে সারা চটজলদি উঠে গিয়ে আরিশকে সালাম করলো। সালাম করে আরিশের দিকে তাকিয়ে মৃদু হাসি দিল। সারার এই হাসির বদলে আরিশ অনুভূতিহীন এক হাসি দিয়ে বলল, আমার জন্য তো সাজসজ্জা হ্যান ত্যান, এখন আমি তো চলে এসেছে, আপনাকে দেখছিও। এবার আপনার ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ুন, বেশ রাত হয়ে গেছে। আরিশের আদেশে সারা আর কিছু না বলে ট্রলি থেকে একটা শাড়ি বের করে সোজা ওয়াশরুমে চলে যায়। তীব্র ঠান্ডা এক বাতাস বয়ে যাচ্ছে পুরো শহর জুড়ে। দিনের বেলা শীতের তেমন দেখা না মিললেও রাতের বেলা শীতের পুরো 14 গোষ্ঠী এসে উদ্ধার হয়। রাতে যত বাড়ে শীত তত জেকে ধরে। আরিশ মোটা একটা জ্যাকেট গায়ে দিয়ে বারান্দায় রাখা ইজি চেয়ারটায় বসে আছে। চোখ জোড়া তার রাতের আকাশের ওই চন্দ্রিমায় নিবদ্ধ। ভাবনাহীন মস্তিষ্কে হঠাৎ নীরার ছবি চলে আসলো। তবে আরিশ ছবিটাকে বেশিক্ষণ মস্তিষ্কে রাখতে দেয়নি। নীরার তিক্ত স্মৃতিকে মনে করে তাড়াতাড়ি আরিশ নীরার ছবি মুছে দিল। নীরার কথা ভাবছেন, ঠিক না? হঠাৎ মেয়েলি কণ্ঠস্বর শুনে আরিশ চমকে পেছনে তাকাল। গাঢ় কালচে সবুজ রঙের একটা শাড়ি পরা অবস্থায় সারাকে দেখতে পেল সে। গায়ের সাথে লিপটে আছে চাদর, নিচে একটা সোয়েটারও পরা। তবু সারার কম্পন যেন থামছেই না। শরীরের সাথে সমান তালে কাঁপছে পাতলা ঠোঁটছোড়া। চোখের নিচে এখনো হালকা কাজল লেগে আছে। চাঁদের মৃদু আলোয় সারার মুখখানা অনেক মায়াবী লাগছে দেখতে। তার এই মায়াবী রূপ আরিশ চেয়েও অগ্রাহ্য করতে পারছে না। সারার প্রশ্ন শোনার পর সারার দিকে প্রায় মিনিট 2 তাকিয়েছিল। আরিশের জবাব না পেয়ে সারা কয়েক কদম এগিয়ে এসে আরিশকে আবারও সে প্রশ্ন জিজ্ঞেস করল। প্রথমবার প্রশ্ন শুনে আরিশের রাগ না হলেও দ্বিতীয়বার কেন যেন তার প্রচন্ড রাগ লাগে। নীরার কথা সারাকে তুলতে হবে কেন? ওই মেয়েটার কথা সে মাত্রই মস্তিষ্ক থেকে যুদ্ধর প্রকার করে বের করলো। আবার নীরা টপিকটা সারার তোলার কি খুব দরকার ছিল? মেজাজটা
চরমে উঠলেও আরিশ দ্রুত নিজেকে ঠিক করে নিল। আজ এই মুহূর্তে সারার উপর রাগ দেখানো একদম অনুচিত কাজ বলে মনে হলো তার। তাই রাগ না দেখিয়ে স্বাভাবিক গলায় সে বলল, আজকের দিনটা অ্যাটলিস্ট ওই মেয়ের কথা না তুললে হতো না আপনার? আরিশের কথায় সারা সামান্য ভয় পেয়ে গেল। একটা শুকনো ঢোক গিলে সে বলল, সরি, বাট আপনাকে এমন উদাস দেখে এটাই মনে হলো। আরিশ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, এই উদাসীনতার কারণে কি অন্য কিছু বা অন্য কি হতে পারে না? বলে আবারও বিড়বিড় করে সে বলল, আপনিও তো হতে পারেন এই উদাসীনতার কারণ। আরিশ বিড়বিড় করে বললেও সারা বেশ শুনতে পেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, উদাসীনতার কারণটা সে যাই হোক, এখন ঘুমাতে আসুন, অনেক রাত হয়ে গিয়েছে। আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি একটু পরে আসছি। আচ্ছা। বলে সারা রুমে এসে খাটের একদম কোণা ঘেঁষে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তির জন্য খুব সহজে তার চোখে ঘুম এসে গেল। সকাল সকাল দরজা ধাক্কানোর আওয়াজে সারার ঘুম ভাঙল। আধো আধো চোখ মেলে সে আশপাশে একবার পর্যবেক্ষণ করল, কারণ এই মুহূর্তে সে ঠিক কোথায় আছে তা মস্তিষ্ককে বুঝাতে সামান্য বেগ পেতে হলো তার। তবে বিছানায় ফুলের ছড়াছড়ি আর পাশে আরিশকে শুয়ে থাকতে দেখে তার বুঝতে সময় লাগলো না যে সে এই মুহূর্তে আরিশের বাসায় আছে, যে এখন থেকে তারও বাসার নামে পরিচিত হবে। সারা বিছানা ছেড়ে উঠে হেলে দুলে গিয়ে দরজা খুলল। দরজার ওপাশে চোখে মুখে দুষ্টুমি এক ভাব নিয়ে দাঁড়িয়ে আছে তুলি। সারা দরজা খোলার সাথে সাথে তুলি তার শরীরটা দরজার বাইরে রেখে মাথা রুমের ভেতরে ঢুকিয়ে পুরো রুমে একবার উকি দিল। কয়েক সেকেন্ড সে তার চোখ জোড়া পুরো ঘরময় পায়চারি করিয়েও যখন উল্টাপাল্টা কিছু পেল না, তখন তার মাথাটা আবার জায়গা মতো এনে সারাকে ভ্রু কুচকে জিজ্ঞেস করল, ভাবি, রাতে ঘুম ঠিকঠাক হয়েছে? তুলির এ প্রশ্ন করতে সময় লাগলো, কিন্তু সারার বুঝতে সময় লাগলো না যে তুলি ঠিক কোন বিষয়ে ইঙ্গিত করে প্রশ্নটা করলো। তুলির মতো সারাও স্বাভাবিক ভাব নিয়ে বলল, রাতে ঘুম ঠিকঠাক হয়েছে, আর তুমি যা আন্দাজ করছো তার কিছুই হয়নি তুলি সোনা। সারার কথা শুনে তুলি দাঁত কেলিয়ে হেসে দিল। তুলির এই হাসি দেখে সারাও ফিক করে হেসে দিল। তুলি দুষ্টুমি করে আফসোসের সুরে বলল, ইস, ভেবেছিলাম আমার ভাবি আর ভাইয়ের আমার ওপর একটু দয়া করবে। সারা ভ্রু কুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তুলির দিকে তাকায়। তুলি তা বুঝতে পেরে আগের মতোই বলল, আমাকে তাড়াতাড়ি ফুপ্পি হওয়ার সুযোগ দিবে, কিন্তু আমার ভাবি ভাইয়া এত নিষ্ঠুর তা জানতাম না। সারা এবার মুচকি হেসে বলল, জানো তো ননদিনী, সবরের ফল মিষ্টি হয়, সুতরাং তো মাকেও সবর করতে হবে, না হলে মিষ্টি ফল পাবে কি করে? তুলির চোখ মুখ উৎসাহ আর খুশিতে চকচক করতে লাগলো। সে মুখের হাসিটা চওড়া করে বলল, সচ্চি? মুচ্চি? সারার কথা শুনে তুলি হাসি মুখে সারার গাল টেনে বলল, ইউ আর সো কিউট ভাবি। এবার আমার কিউট ভাবিটা আমার কিউট ভাইয়াকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আসো, আমরা আজকে গ্রামে চলে যাব। সারা বিস্ময় প্রকাশ করে বলল, সে কি, আজকে কেন? কাজ আছে গো ভাবি, তুমি তাড়াতাড়ি ভাইয়াকে ডেকে আনো। সারা চিন্তিত সুরে বলল, আচ্ছা তুমি যাও, আমি আরিশকে ডেকে আনছি। তুলি চলে যাওয়ার পর সারা রুমের দরজা আটকিয়ে আরিশকে ডাকা শুরু করলো। 2-3 বার ডাকতে আরিশের ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম চোখে সারাকে জিজ্ঞেস করলো, কি হলো, এত সকালে ডাকছেন কেন? আজকে মামা মামিরা চলে যাবে গ্রামে, তাই আপনাকে তাড়াতাড়ি যেতে বলল। আরিশ সারার কথা শুনে খানিকটা ভীত হয়ে জিজ্ঞেস করলো, কেন হঠাৎ এইভাবে চলে যাচ্ছেন কেন? সেটা জানি না, আপনাকে যেতে বলেছে তাড়াতাড়ি। আরিশ তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। 5 মিনিটের মাঝে ফ্রেশ হয়ে সে রুম থেকে বের হয়ে গেল। তার পিছু পিছু সারাও চলে গেল। আরিশের মা তখন ব্যাগ গুছাচ্ছে। আরিশ কি ওনাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আম্মু, এত তাড়াতাড়ি করে গ্রামে চলে যাচ্ছ কেন? পাশ থেকে আরিশের বাবা বলল, হঠাৎ করে জমি জমার কিছু কাজ পড়ে গিয়েছে, তাই চলে যেতে হচ্ছে। আচ্ছা, কাজ তো তোমার, আম্মু আপু আর তুলি না হয়ে থেকে যাক। না, ওদের আবার পরে এসে কে নিয়ে যাবে? আর তোরও তো চাকরি বাকরি আছে, শুধু শুধু ছুটি নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু আরিশকে মাঝপথে থামিয়ে দিয়ে আরিশের বড় বোন তানিয়া বলল, তোরা তো বোঝানোতে কোনো লাভ নেই রে, আব্বু একবার ঠিক করে নিয়েছে তো নিয়েছেই। তানিয়ার কথা শেষে আরিশের মা বলল, এখন কথাবার্তা না বলে খেতে চল, দেরি হলে বাস ছুটে যাবে। আরিশ আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। খাবার খাওয়া শেষে সবাই রেডি হয়ে নিল।
বের হওয়ার সময় তানিয়া সারার কাঁধে হাত রেখে বলল, আমার দ্বিতীয় বিয়ের জন্য তোমার বিয়ের কোনো অনুষ্ঠান হলো না, এজন্য কিছু মনে করো না সারা। সারা নরম স্বরে বলল, আরে আপু, এত কিছু মনে করতে হয় না। আল্লাহ যা ভাগ্যে লিখেছেন তাই তো হবে। আর আমার বিয়ের অনুষ্ঠান পরেও করা যাবে, আগে আপনার বিয়েটা গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ খুব শীঘ্রই আপনার মনের আশা পূরণ করে। তানিয়া মুচকি হেসে বলল। আমিও একই দোয়া করি। তানিয়ার কথা শুনে সারা সরু চোখে আরিশের দিকে তাকালো। আরিশ তা দেখেও না দেখার ভান করল। সবাইকে বিদায় করে দিয়ে আরিশ রুমে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। ততক্ষণে সারাও রুমে চলে এসেছে। আরিশ সারাকে দেখে বলল, একা থাকতে সমস্যা হবে না তো আপনার? সারার ইচ্ছে হলো বলতে যে খুব সমস্যা হবে, আপনি থেকে যান, কিন্তু সেটা বলল না। তার বদলে অনিচ্ছাকৃতভাবে বলল, না, কোনো সমস্যা হবে না। যাক, শুনে খুশি হলাম। আরিশ রেডি হয়ে অফিসে চলে যায়। সারাও দরজা আটকে রুমে এসে বসে থাকে। কেমন যেন একটা চাপা ভয় কাজ করতে থাকে তার মধ্যে। হয়তো প্রথম নিজ বাসায় এভাবে একা থাকার ভয় লাগছে তার। নিজের ভয়টাকে দূর করতে সারা বই নিয়ে পড়া শুরু করলো। এভাবে 2 দিন কেটে গেল। আরিশ আর সারা বাসায় এমনভাবে আছে যেন তারা অপরিচিত কেউ, তেমন একটা চেনা জানা নেই। তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও ধীরে ধীরে পথ হারিয়ে ফেলছে। এতে অবশ্য আরিশের কোনো মাথা ব্যথা নেই। সারার ক্ষেত্রেও তাই, কারণ দুজনে এখন নিজ নিজ কর্মব্যস্ততায় সময় কাটাচ্ছে। আগামীকাল থেকে সারার মেডিকেল কলেজ খুলবে, তাই আইটেমের প্রিপারেশনে ব্যস্ত সে। আর অন্যদিকে আরিশ ব্যস্ত তার কাছে। তারপর নিউ একটা প্রজেক্টের দায়িত্ব পেয়েছে। আরিশ সময় মতো অফিসে যায়, সময় মতো বাসায় ফিরে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে এখন কোনো মতে কাজ বাদ দিতে চাইছে না, কারণ এর আগে কাজের একটু গাফিলতির জন্য তাকে জবাবদিহি করতে হয়েছে। তাই একই ভুল সে আবারও করতে চায় না। আজও সময় মতো বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ল্যাপটপ নিয়ে বসলো অফিসের কাজের জন্য। সারা চেয়ারে বসে পড়া কমপ্লিট করছে। আরিশ ল্যাপটপে কাজ করতে করতে সারাকে জিজ্ঞেস করলো, কালকে কি কোনো পরীক্ষা আছে আপনার? পড়তে পড়তে হঠাৎ আরিশের গলার স্বরে খানিকটা অবাক হয়ে যায় সারা, কারণ গত 2 দিন যাবৎ খুব প্রয়োজন ছাড়া আরিশ তার সাথে কথা বলে না। অবশ্য সেও কথা বলে না। সারা বই থেকে মুখ তুলে আরিশের দিকে তাকিয়ে জবাব দিল, জি, কালকে আমার পরীক্ষা আছে, আইটেম পরীক্ষা। বাই দ্য ওয়ে, আপনি কি মনে এমন প্রশ্ন জিজ্ঞাসা করলেন? আরিশ সারার কথা শোনার সাথে সাথে ল্যাপটপ থেকে মুখ সরিয়ে সারার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, মানে হলো গিয়ে আপনি আমার পরীক্ষার কথা কেন জিজ্ঞাসা করলেন? আরিশ চোখে মুখে সামান্য বিষয় নিয়ে বলল, এ প্রশ্ন জিজ্ঞেস করে আমি কোনো পাপ করে ফেলেছে? আরিশের কথা শুনে সারা মুখ টিপে হেসে বলল, না না, পাপ করেননি। এই প্রশ্ন করে আমাকে উদ্ধার করে ফেলেছেন। আপনি তো কাজের কথা ছাড়া কোনো কথাই বলেন না, তাই আপনার এই প্রশ্নে অবাক হলাম আমি। বলে সারা আবারও বইয়ে মুখ গুছল। আরিশ রাগে বিড়বিড় করতে করতে বলল, ভালো যুগ জামানো নেই এখন, ভালো বুঝে একটা জিজ্ঞেস করেও ভুল করে ফেললাম। বলে আবারও সে কাজে মনোযোগ দিল। রাত প্রায় 11টা বাজে। প্রচন্ড মাথা ব্যথায় টনটন করছে সারার মাথা। আজ সন্ধ্যা থেকে হালকা মাথা ব্যথা ছিল। আরিশের সাথে কথা বলার সময়ও সামান্যই মাথা ব্যথা ছিল, তবে এখন সে ব্যথাটা তীব্র আকার ধারণ করেছে। 2 হাত দিয়ে মাথা ধরে চাপছে সে, তাও ব্যথা থেকে নিস্তার নেই। ব্যথা থেকে নিস্তার পেতে অগত্যা তাকে ছুটতে হলো রান্নাঘরে কফি বানানোর জন্য। নিজের জন্য 1 মগ কফি বানিয়ে নিয়ে এসে আবারও চেয়ারে বসে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করতে লাগলো স্যার। কয়েক সিপ কফি খাওয়ার পরও মাথা ব্যথার কোনো পরিবর্তন হলো না তার, তাই মাথাটা আবারও হাত দিয়ে চেপে ধরে রাখলো সে। আরিশের কাজ মাত্রই শেষ হলো। সে ল্যাপটপ নিয়ে উঠে ব্যাগে ভরতে ভরতে জিজ্ঞেস করলো, মাথা ব্যথা কি খুবই তীব্র? সারা মৃদু স্বরে বলল, আমার কাছে মাত্র অতিরিক্ত তীব্র ব্যথা লাগছে। ততক্ষণে আরিশ ল্যাপটপ ব্যাগে ঢুকিয়ে সারার পেছনে এসে দাঁড়ালো। সারার দিকে এক নজর চোখ বুলিয়ে বিছানায় বসতে বসতে বলল, এদিকে আসুন, মাথা টিপে দিই, একটু হলে ব্যথা কমবে। সারা কি মনে করে কোনোরূপ কথাবার্তা না বলে কফির মগ আর বই নিয়ে আরিশের সামনে ফ্লোরে গিয়ে বসে পড়ল। সারার বসে পড়ার সাথে সাথে আরিশ সারার মাথায় হাত দিয়ে মাথা টিপিয়ে দিতে লাগলো। মিনিট 5 পর আরিশ জিজ্ঞেস করলো, এই মাথা ব্যথা কি সবসময় হয় আপনার? খানিকটা মাথা ব্যথা কমায় সারা স্বস্তির আওয়াজ ফেলল, না, মাঝে মাঝে হয়। এই মাঝে মাঝের মধ্যেও আবার মাঝে মধ্যে কম বেশি হয় ব্যথা। সারার কথায় আরিশ মৃদু হেসে দিল। আবারও দুজনের মাঝে নীরবতা বিরাজ করল।
কিছুক্ষণ পর সারা মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল, থ্যাঙ্কস আপনাকে, মাথা ব্যথাটা অনেকটাই কমে গিয়েছে। আচ্ছা, আপনি যে কোনো রকম কথাবার্তা ছাড়াই চলে এলেন এখানে, ব্যাপার কি? কথা বলতে ইচ্ছে করছিল না মাথা ব্যথার জন্য। ও আচ্ছা, তো আপনার মাথা ব্যথা কফি খাওয়াতে কমেছে নাকি আমার টিপে দেওয়াতে কমেছে, কোনটা মনে হয়? দুটার জন্যই কমেছে। বাহ, গুড গুড। বলে আরিশ সারার হাতে থাকা কফির মগের দিকে তাকিয়ে বলল, আপনার কফিটা দেখে মনে হচ্ছে খুব ইয়ামি হয়েছে, টেস্ট করতে পারি? সারা মৃদু হেসে সামনের দিকে তাকিয়ে থেকে আরিশের দিকে কফির মগটা এগিয়ে দিতে দিতে বলল, কফি কিন্তু বেশি নেই, তাও আবার ঠান্ডা হয়ে গিয়েছে। আরিশ কফির মগটা হাতে নিতে নিতে বলল, সমস্যা নেই, আমি জাস্ট টেস্ট করব, ভালো লাগলে আপনি আরেক মগ বানিয়ে দিবেন, কেমন? অবশ্যই। এরপর আরিশ সারার হাতের বানানো কফি টেস্ট করে সারাকে আরো 2 মগ কফি বানিয়ে নিয়ে আনতে বলল। সারা উঠে গিয়ে 2 মগ গরম গরম কফি বানিয়ে আনলো। দুজনে বারান্দায় রাখা চেয়ারে বসে কফি খাচ্ছে। কফি খাওয়ার এক পর্যায়ে আরিশ বলল, আপনার কফির স্বাদটা খুব পারফেক্ট লাগলো, সব একদম পারফেক্টের মতো দিয়েছেন। থ্যাঙ্কস। আচ্ছা, একই মগে কফি খেয়েছিলাম বলে আপনি রাগ করেছিলেন না তো? আরে না, একই মগে কফি খাওয়া যেতেই পারে, তার জন্য এত ফর্মালিটির দরকার নেই। আরিশ আর কিছু না বলে চুপ হয়ে থাকলো। সারা কিছুক্ষণ পর অনুনয়ী সুরে বলল, আচ্ছা, আমাকে আপনি না বলে তুমি করে বলতে পারবেন? আরিশ কফির মগের থেকে তার নজর সরিয়ে এবার সারার দিকে নজর দিল। চোখ মুখ কুঁচকে সে জিজ্ঞেস করলো, আপনি বলে কি সমস্যা? আমার শুনতে ভালো লাগে না, আর এখন তো আপনি অপরিচিতও নন, আর আপনি বললে মনে হয় যে আমি খুব বড় মানুষ। সারার কথা শুনে আরিশ শব্দ করে হেসে বলল, তা আপনি কি এখন ছোট নাকি? বিয়ে হয়ে গেছে আপনার? সারা মুখ বাঁকিয়ে বলল, বিয়ে হওয়া আর কারো স্ত্রী হওয়া দুই ব্যাপার। কাগজে কলমে আমরা স্বামী স্ত্রী হলেও আসলে আমরা মোটামুটি দুজন অপরিচিত মানুষ। আমাদের সম্পর্ক মোটেও স্বাভাবিক নয়, বরং বিদঘুটে একটা সম্পর্ক। যদিও সবাই বলবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু আসলে তো আমরা স্বামী স্ত্রী নই। বিদঘুটে একটা সম্পর্কে বাঁধা দুজন মানুষ আমরা। বিয়ে হয়েছে 4 থেকে 5 দিন হলো, অথচ এখনো আমরা নর্মালি কথাও বলি না। আপনি আপনার মতো, আমি আমার মতো, খুব প্রয়োজন ছাড়া কথাও বলি না আমরা। অথচ স্বাভাবিক দম্পতিদের ক্ষেত্রে তাদের সম্পর্ক এই কয়েকদিনে অনেকটা এগিয়ে যায়। সো আমার মতে বিয়ে হয়ে গেল আমি এখনো স্ত্রী না। সোজা কথা বলতে গেলে আমাকে স্ত্রীর দরজায় নেওয়া হয়নি, তাই আমি নিজেকে ছোট বলে পরিচয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আরিশ চুপচাপ সারার সব কথা শুনল। সারা যে একটা কথাও ভুল বলেনি তা সে জানে। আরিশ এবার কিছু বলতে যাবে, তার আগেই সারা আবারও বলল, এমনি আমাদের দুজনের মধ্যে যে নতুন নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাও বিয়ের পর শেষ হয়ে গিয়েছে। সারার কথাগুলো শুনে আরিশের নিজেকে অপরাধী মনে হলো। দোষটা তারই বেশি। নীরার সাথে ব্রেকআপের পর সারার সাথে ফ্রেন্ডশিপটা নিজের ইচ্ছেতেই সে মাটি দেয়। নিজেকে সে প্রশ্ন করলো, আচ্ছা সারার সাথে এসব করা কি উচিত হচ্ছে? তাকে একদমই পাত্তা না দেওয়া কি উচিত হচ্ছে? কেন সে নীরার জন্য সারাকে কষ্ট দেবে? সারার ইচ্ছে অপূর্ণ রাখবে যেখানে সারার কোনো দোষ নেই। আরিশ লম্বা একটা শ্বাস নিয়ে সারাকে বলল, আচ্ছা, তুমি করেই বলবো। আর হ্যাঁ, আমাদের সম্পর্কটা একেবারে ঠিক করা সম্ভব না, ধীরে ধীরে ঠিক করতে হবে। এই ক্ষেত্রে শুরুটা অবশ্যই বন্ধুত্ব দিয়ে শুরু করা যাক, কি বলো? আরিশের কথা শুনে সারার চোখ মুখ খুশিতে চকচক করতে লাগলো। সে হাসি মুখে বলল, অবশ্যই অবশ্যই। তবে হ্যাঁ, আমার কাছে প্লিজ ভালোবাসা চাইতে আসবেন না, ওটা আমার দ্বারা এখন অসম্ভব, সত্যি অসম্ভব। এই কথা শুনে সারার মুখের সব হাসি উবে গেল। সারা চোখে মুখে কাঁদো কাঁদো ভাব এনে বলল, আমি কি এতটাই খারাপ? আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? আরিশ কফির মগটা বারান্দায় রাখা ছোট্ট টেবিলটায় রাখতে রাখতে বলল, এমনটা না, তুমি তো জানোই আমার সাথে কি হয়েছে। এক্ষেত্রে কি দ্বিতীয়বার কাউকে ভালোবাসা আমার পক্ষে এতটা সোজা হবে তাই মনে করো তুমি? সারা কোনো কথা না বলে চুপচাপ বসে রইল। আরিশ আবারও বলল, তোমাকে বন্ধু মানাটা যতটা সোজা, স্ত্রী বা ভালোবাসা মানুষ মানা ততটা সোজা নয়। আর বিয়েটা করার ইচ্ছা আমার খুব একটা ছিল না, শুধুমাত্র পরিবারের খুশি, ইচ্ছা আর মাঝ জমানোর কথা চিন্তা করে বিয়েটা করতে হয়েছে। এক্ষেত্রে আপনার কথাগুলো প্রভাব ফেলেছিল, আর বিয়ে করলেও অনেক পরে করতাম।
কারণ ততদিনে আমি নীরাকে পুরোপুরিভাবে ভুলে যেতাম। তখন ভবিষ্যৎ জীবনের কোনো প্রভাবই পড়তো না। কিন্তু এখন সারা হতাশার এক নিঃশ্বাস ফেলে বলল, একটা কথা বলি, আমরা দুজন স্বামী স্ত্রী, ভালোবাসাটা কোনো না কোনো একসময় আমাদের মাঝে আসবে। তবে হ্যাঁ, যদি এক্ষেত্রে আমরা দুজনেই চেষ্টা করি তাহলে সম্ভব। এক পক্ষের চেষ্টায় কতদিন চলা যায় বলুন? আর আপনি আমাকে ইগনোর করলে বা ভালো না বাসলে বা কেয়ার না করলে কিন্তু নীরা ফিরে আসবে না। যার চলে যাওয়া সে চলে গিয়েছে, ওর জন্য শুধু আমাদের মধ্যকার সম্পর্কটা নষ্ট হচ্ছে। এই সম্পর্কে আমরা যেভাবে বাধা পড়ি না কেন, তাহলে আপনি ডিভোর্সের কথা বলতে পারেন। এসব বলে সারা আর বসে না থেকে দ্রুত উঠে চলে গেল। তার কথা শুনে আরিশ নিজের কিছু কথা বলতে চাইছিল, তবে সে উঠে যাওয়ায় আর পারেনি আরিশ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।